আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোন প্যাসেজটা পড়বো। আজকের প্যাসেজের নাম হচ্ছে স্কেলিং আ মাউন্টেন পিক। ওকে, এটা হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 7 লেসন 2। দেখো আমরা হচ্ছে নাম দিয়ে শুরু করি। স্কেল শব্দের অর্থ কি? SCALE। স্কেল শব্দের অর্থ হচ্ছে আরোহণ করা, চড়া। হ্যাঁ, এ মানে হচ্ছে একটা আর্টিকেল, মাউন্টেন শব্দের অর্থ হচ্ছে পাহাড়, আর পিক শব্দের অর্থ হচ্ছে চূড়া, যেটাকে সামিট বলা হয়। ওকে, তাহলে অর্থটা হবে যে একটা পাহাড়ের চূড়ায় আরোহণ। নরমালি আজকে হচ্ছে আমরা পাহাড়ের চূড়ায় আরোহণের বিষয়ে পড়বো। প্যাসেজটা পড়লে তোমরা বুঝতে পারবা যে আজকে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে এবং কার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা প্যাসেজের দিকে যাই। আচ্ছা দেখো, এখানে বলছে যে নিশাত মজুমদার। হ্যাঁ, নিশাত মজুমদার। এখানে তুমি দেখো একটা কমা রয়েছে, আবার এখানে একটা কমা রয়েছে। দুইটা কমার মাঝখানে যেটা থাকে এটাকে ইংলিশ গ্রামারে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ, যেটা তোমরা মডিফায়ার অংশে পড়ে থাকো ইংলিশ সেকেন্ড পেপারে। ওকে, তো এই যে তোমার নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ, এটার কাজ হচ্ছে আগের নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, আগের নাউনকে ব্যাখ্যা করা বা আগের নাউনকে পরিচয় করিয়ে দেওয়া। ওকে, তাহলে এইটা দ্বারা এখানে নিশাত মজুমদার সম্পর্কে কোনো একটা পরিচয় বা অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে। আমরা পড়ি কি, নিশাত মজুমদারকে বাংলাদেশে একজন বাংলাদেশি ওমেন মানে নারী, ইন হার তার আর্লি 40s। আর্লি 40s মানে কি? দেখো ইংরেজিতে হচ্ছে তোমার এজ রেঞ্জ রয়েছে, বয়সের কিছু শ্রেণী রয়েছে। এটা তিনটা ধাপে বিভক্ত, তিনটা শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে তোমার আর্লি, মিড অ্যান্ড লেট। ওকে, আর্লি 40s মানে হচ্ছে 40 থেকে 40 বছর বয়সের মধ্যে। ওকে, আমি যখন এখানে বলি মিড 40s তখন হবে 45 থেকে 47 বছর বয়সের মধ্যে। আমি যদি বলি হচ্ছে লেট 40s তাহলে হবে 48 থেকে 49 বছর বয়সের মধ্যে। ওকে, তুমি দ্য সেম ওয়ে এভাবে ইউজ করতে পারো যে হচ্ছে আর্লি 30s, হ্যাঁ, আর মিড 30s, বা হচ্ছে আর্লি 20s, মিড 20s, লেট 20s। ধরো তোমাকে কেউ বললো যে হাউ ওল্ড ইজ ইউর ফাদার, তোমার বাবার বয়স কত? তখন তুমি তাকে বললা মাই ফাদার ইজ ইন হিজ মিড 50s। আমার বাবার বয়স হচ্ছে তোমার মিড 50s বললাম না, তার মানে হচ্ছে 45 থেকে 47 বছর বয়সের মধ্যে। ওকে, তাহলে নিশাত মজুমদার বাংলাদেশ ওম্যান ইন হার আর্লি 40s, অর্থাৎ 40 থেকে 44 বছর বয়সের মধ্যে থাকা একজন বাংলাদেশি নারী। তো নর্মালি এই বাক্যের সাবজেক্ট হচ্ছে নিশাত মজুমদার। আর নাউন ইন অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ এটা হচ্ছে বাক্যের অতিরিক্ত অংশ। এটা নাউন, এটা হচ্ছে সাবজেক্ট না কিন্তু। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার সাবজেক্ট, ভার্ব হচ্ছে এখানে আমার ইজ। ওকে, তাহলে নিশাত মজুমদার হলেন একজন স্পোর্টস আইকন। দেখো স্পোর্ট শব্দটা একটু তোমাদেরকে ব্যাখ্যা করি। স্পোর্ট এটা হচ্ছে একটা নাউন। স্পোর্ট শব্দের অর্থ হচ্ছে আমোদ, মজা, ঠাট্টা, এরকম। তো হচ্ছে এক্সপ্রেশন তোমরা হচ্ছে এভাবে ইউজ করতে পারো যে say something, say a stage, ডিকশনারিতে a stage মানে সামথিং। হ্যাঁ, say something in sport শব্দের অর্থ হচ্ছে ঠাট্টার ছলে কিছু বলা, ঠাট্টা বা মজার ছলে কিছু বলা। হ্যাঁ, say something in sport। ওকে, যেন আমি বললাম যে don't mind, হ্যাঁ, মাইন্ড করো না, I said it in sport, আমি অ্যাকচুয়ালি ঠাট্টার ছলে এটা বলেছিলাম। ঠিক আছে, ওকে। আবার দেখো make sport of someone, এখানে তোমার লেখার জায়গা নেই। দেখো মেক, এগুলো তো আমরা নোট করে নিবা। হ্যাঁ, এগুলো কাজে লাগবে। দেখো মেক ফান বলো না, মেক ফান অথবা স্পোর্ট, মেক ফান অথবা স্পোর্ট অফ এসবি মানে সামবডি। হ্যাঁ, সামবডি, এসবি মানে সামবডি ডিকশনারিতে। সো মেক ফান অথবা স্পোর্ট অফ সামবডি মানে হচ্ছে কাউকে নিয়ে মজা করা। ঠিক আছে কিনা? কাউকে নিয়ে মজা করো। আমি বললাম যে ডোন্ট মেক ফান অফ মি, তুমি আমাকে নিয়ে মজা করো না, আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। ওকে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে তোমার আমরা হচ্ছে দুইটা হচ্ছে এক্সপ্রেশন বা আমরা হচ্ছে ফ্রেজ শিখলাম। এখন এই যে স্পোর্টের আরেকটা অর্থ হচ্ছে তোমার ক্রীড়া মানে খেলাধুলা। আচ্ছা, তাহলে নিশাত মজুমদার হচ্ছেন একজন স্পোর্টস মানে ক্রীড়া, হ্যাঁ, খেলাধুলার আইকন শব্দের অর্থ হচ্ছে কিংবদন্তি বা হচ্ছে অনুকরণীয় ব্যক্তি বা বিখ্যাত কোনো ব্যক্তি। হ্যাঁ, তাহলে যেন আমি বললাম লিওনেল মেসি ইজ আ ফুটবল আইকন। হ্যাঁ, একজন ফুটবল কিংবদন্তি হচ্ছে তোমার হচ্ছে মেসি। ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে আমরা পুরোটার অর্থ করি যে নিশাত মজুমদার হলেন একজন ক্রীড়া কিংবদন্তি। তো আমরা অ্যাপোজিটিভের অর্থটা করি নাই। হ্যাঁ, তো আমরা অ্যাপোজিটিভের অর্থটা সহ করি যে নিশাত মজুমদার 40 থেকে 40 বছর বয়সের মধ্যে থাকা একজন বাংলাদেশি নারী হলেন একজন ক্রীড়া কিংবদন্তি। ওকে, আচ্ছা এরপরে দেখি আমরা। দেখো বলতেছে তিনি কামস অফ মানে তিনি জন্মগ্রহণ করেছেন বা তিনি এসেছেন মডেস্ট শব্দের অর্থ হচ্ছে সাধারণ। মডেস্ট শব্দের অর্থ সাধারণ। যদি এটা কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন এটার অর্থ হবে বিনয়। যেমন বললাম হি ইজ আ
মডেস্ট ম্যান, অর্থাৎ হচ্ছে সে একজন বিনয়ী ব্যক্তি, হ্যাঁ, মডেস্ট পারসন। ওকে, আর মডেস্ট শব্দের নর্মাল অর্থ কি? সাধারণ। তাহলে she comes up, তিনি এসেছেন কোথা থেকে এসেছেন? মডেস্ট একটা সাধারণ ব্যাকগ্রাউন্ড, তিনি একটা সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। ব্যাকগ্রাউন্ড শব্দের বাংলা অর্থ হচ্ছে পটভূমি, বাট বাংলা থেকে ইংরেজিটা আমাদের কাছে খুবই সহজবোধ্য এবং বোধগম্য মনে হয়। সো ব্যাকগ্রাউন্ড মানে কি তুমি তো বুঝোই, ধরো কেউ সায়েন্সে পড়েছে তার মানে সে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, কেউ আর্টসে পড়েছে তার মানে সে আর্টস ব্যাকগ্রাউন্ডের, কেউ গরিব পরিবারের সন্তান তার মানে কি সে হচ্ছে পুয়ার বা গরিব ব্যাকগ্রাউন্ডের, তাই না, রিচ ব্যাকগ্রাউন্ড এরকম আর কি। তাহলে তিনি এসেছেন একটা সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। her father is a businessman, তার বাবা হচ্ছেন একজন ব্যবসায়ী, এবং her mother, তার মা হন একজন হাউসওয়াইফ, একজন গৃহিণী। হ্যাঁ, তাহলে অর্থটা কি? তিনি এসেছেন একটা সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে, তার বাবা হচ্ছেন একজন ব্যবসায়ী এবং তার মা হচ্ছেন একজন গৃহিণী। she is the second, তিনি হচ্ছেন দ্বিতীয় of 4 siblings। সিবলিং শব্দের অর্থ কি? সিবলিংস শব্দের অর্থ হচ্ছে ভাই বোন। তাহলে তিনি তার 4 ভাই বোনের মধ্যে দ্বিতীয়, তিনি তার 4 ভাই বোনের মধ্যে দ্বিতীয়। তুমি ইউজ করতে পারো, তুমি বলতে পারো আই এম দ্য সেকেন্ড অফ মাই 4 সিবলিংস, আমি আমার 4 ভাই বোনের মধ্যে দ্বিতীয়। ওকে, বা বলতে পারো আই এম দ্য থার্ড অফ মাই 5 সিবলিংস, আমার 5 জন ভাই বোনের মধ্যে আমি তৃতীয়। ওকে, এটা ইউজ করতে পারো। আচ্ছা, যাই হোক, এটা তো হয়ে গেল। এবার হচ্ছে নিশাদ হ্যাজ three things, নিশাদের রয়েছে 3টা জিনিস। নিশাদ হ্যাজ 3 things, নিশাদের রয়েছে 3টা জিনিস। দ্যাট দ্বারা এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, এটা দ্বারা তার আগের নাউনকে বোঝায়, তার মানে থিংসকে বোঝাচ্ছে। নিশাদের রয়েছে 3টা জিনিস, যে 3টা জিনিস she can be, তিনি হতে পারেন proud of। হ্যাঁ, proud of একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে গর্বিত হয়। আমি বললাম he is proud of his success, সে তার সফলতা নিয়ে গর্বিত। ঠিক আছে, ওকে। তাহলে দ্যাট যেগুলো নিয়ে, যে 3টা জিনিস নিয়ে she can be, তিনি হতে পারেন proud of, গর্বিত, তিনি গর্বিত হতে পারে। বলতেছে নিশাদের এমন 3টা জিনিস রয়েছে যে 3টা জিনিস নিয়ে বা যেগুলো নিয়ে তিনি গর্বিত হতে পারেন। ওকে, these are, সেগুলো হলো, এগুলো হলো কি? she has, তার রয়েছে extraordinarily শব্দটা, এই যে extraordinary, এটা একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, extraordinary এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মানে বিস্ময়কর। হ্যাঁ, he has extraordinary talent, he has an extraordinary talent, তার একটা বিস্ময়কর একটা প্রতিভা রয়েছে। ওকে, আর এক্সট্রাঅর্ডিনারি তোমরা জানো যে অ্যাডজেক্টিভের সাথে, তোমাদের আমি পড়িয়েছি আগেও, তাও একবার বলি, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে কি হয় বলো তো? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। নাউনের সাথে যদি কখনো, একবার পড়াই দিই, যদি আগে পড়িয়েছি, নাউন প্লাস এলওয়াই, নাউনের সাথে, এগুলো তোমাদের অ্যাডমিশনে লাগবে। হ্যাঁ, নাউনের সাথে যদি কখনো এলওয়াই যুক্ত হয় তখন সেটা নিশ্চিতভাবে হবে অ্যাডজেক্টিভ। যেমন ধরো হচ্ছে ফ্রেন্ড মানে কি? বন্ধু। ফ্রেন্ড মানে কি? বন্ধু। এই শব্দটা এই প্যাসেজেও আছে। দেখো, ফ্রেন্ড মানে বন্ধু, এটা একটা নাউন, এটার সাথে এলওয়াই যুক্ত করে দাও, হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি, বন্ধু সুলভ। হ্যাঁ, ফ্রেন্ডলি বিহেভিয়ার, বন্ধু সুলভ আচরণ। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এখন হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়, রাইট? যেমন আমি বললাম যে কি বললাম, ধরো স্মার্ট একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে এলওয়াই যুক্ত, স্মার্টলি, তারপর এটা হবে অ্যাডভার্ব। নিশ্চিত, এগুলো নিশ্চিত। হ্যাঁ, বিউটিফুল মানে সুন্দর, এটা একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে এলওয়াই যুক্ত করে দাও, বিউটিফুলি, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, আচ্ছা, আর কোন শব্দের শেষে যদি ডাবল এলওয়াই দাও, কি দেখো, ডাবল এলওয়াই দেখো, তাহলেও সেটা নিশ্চিতভাবে অ্যাডভার্ব হবে, যেমন বিউটিফুলি। ওকে, এরকম। আচ্ছা, যাই হোক, এগুলো তোমরা একটু খেয়াল করবা। তো আমরা কোথায় ছিলাম? এই যে এক্সট্রাঅর্ডিনারিলি, এটা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত, এটা অ্যাডভার্ব হয়ে গিয়েছে। তাহলে she has extraordinarily, তার রয়েছে বিস্ময়করভাবে সাপোর্টিভ প্যারেন্টস। সাপোর্টিভ মানে হচ্ছে সহায়ক, সমর্থক, সহায়তাকারী। তার রয়েছে সহায়তাকারী প্যারেন্টস মানে পিতামাতা। হু, যারা বলতে দেখো, হু একটা রিলেটিভ প্রোনাউন, এটা দ্বারা তার আগের নাউনকে বোঝায়, তাহলে হু দ্বারা এখানে প্যারেন্টসকে বোঝানো হচ্ছে। যারা বলতে যে পিতামাতারা অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করেছিলেন, তার ড্রিমস মানে স্বপ্নগুলোকে গ্রহণ করেছিলেন, অ্যাজ হিসেবে, রিয়েল মানে বাস্তব হিসেবে গ্রহণ করেছিলেন। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি বললো যে সেগুলো হলে কি? তার রয়েছে হচ্ছে তোমার বিস্ময়করভাবে সহায়তাকারী পিতামাতা, যারা তার স্বপ্নগুলোকে বাস্তব হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। এবার বলতেছে her father was a freedom fighter, মুক্তিযোদ্ধা। তার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, in the liberation, স্বাধীনতা মানে স্বাধীনতা যুদ্ধ of Bangladesh in 1971। তার বাবা ছিলেন 1971 সালের
স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে লিবারেশন, এটা তো নাউন, এটার ভার্ব কি বলো তো? লিবারেট। লিবারেট শব্দের অর্থ হচ্ছে স্বাধীন করা। আমি বললাম দ্য ফ্রিডম ফাইটার্স অফ বাংলাদেশ লিবারেটেড দ্য কান্ট্রি ইন 1971। 1971 সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করেছিল। ঠিক আছে, গেল। আচ্ছা এবার বলতেছে এন্ড এবং শি স্কেল, এই যে স্কেল শব্দের অর্থ কি? আরোহণ করা। তিনি আরোহণ করেছিলেন দ্য হাইয়েস্ট, সর্বোচ্চ। পিক শব্দের অর্থ কি? চূড়া। তিনি সর্বোচ্চ চূড়া আরোহণ করেছিলেন ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সর্বোচ্চ চূড়া আরোহণ করেছিলেন অ্যাজ হিসেবে দ্য ফার্স্ট বাংলাদেশি, প্রথম বাংলাদেশি গার্ল মানে হচ্ছে মে ইন 2012। ওকে, 2012 সালে প্রথম বাংলাদেশি মেয়ে হিসেবে বিশ্বের সর্বোচ্চ চূড়া আরোহণ করেছিলেন। ঠিক আছে, তাহলে নিশাত মজুমদার কেন বিখ্যাত? কারণ তিনি বাংলাদেশের একজন মেয়ে হিসেবে বিশ্বের সর্বোচ্চ চূড়া তিনি কি করেছিলেন? আরোহণ করেছিলেন। ওকে, আচ্ছা তাহলে আমরা কি আরেকবার একটু অর্থ করতে পারি? দেখো সেগুলো হলো তার রয়েছে, আচ্ছা এ পর্যন্ত অর্থ করছি, এটা না করি। দেখো আচ্ছা কি তার বাবা ছিলেন 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা, এবং তিনি 2012 সালে একজন প্রথম বাংলাদেশি মেয়ে হিসেবে বিশ্বের সর্বোচ্চ চূড়া আরোহণ করেছিলেন। আচ্ছা এবার বলছেন নিশাতস লাইফ, নিশাতের জীবন প্রেজেন্ট শব্দের যখন নাউন হবে তখন এটার অর্থ উপহার। যেমন হি গেভ মি সাম প্রেজেন্ট, সে আমাকে কিছু উপহার দিয়েছিল। হ্যাঁ, কিন্তু প্রেজেন্টটা যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন এটার অর্থ হবে প্রেজেন্ট, যখন ভার্ব হবে তখন এটার অর্থ হবে কি? উপস্থাপন করা। তাহলে নিশাতস লাইফ, নিশাতের জীবন প্রেজেন্টস উপস্থাপন করে, কি তুলে ধরে? এন্ড একটা ইন্সপিরেশনাল। ওকে, ইন্সপাইরেশনাল বলো তোমরা, এটার উচ্চারণ হবে ইন্সপিরেশনাল। যেমন হচ্ছে তোমার ইনভিটেশন, এটা তোমরা অনেক উচ্চারণ করো ইনভাইটেশন, না এটা হচ্ছে ইনভিটেশন। ওকে, এটা হচ্ছে ইন্সপিরেশন, এটা হচ্ছে নাউন, আর কোন নাউনের শেষে এল যুক্ত হলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায় ইন্সপিরেশনাল। ওকে, অনুপ্রেরণাদায়ক স্টোরি, একটা গল্প। নিশাতের জীবন হচ্ছে একটা অনুপ্রেরণাদায়ক গল্প উপস্থাপন করে, তুলে ধরে। দ্যাট যেটা বলতে যে এই যে দ্যাট রিলেটিভ প্রোনাউন, এটা দ্বারা তার আগের নাউনকে বোঝাচ্ছে। তাহলে তার মানে হচ্ছে যে গল্পটা, যেটা বলতে যে গল্পটা, দ্য ইউথ মানে কি? ইউথ মানে তরুণ তরুণী, যুবক যুবতী। যে গল্পটা তরুণ তরুণী কি বললাম? বা হচ্ছে যুবক যুবতীদের ইন বাংলাদেশের নিডস, প্রয়োজন টু নো, জানা। নিডস টু নো, বাংলাদেশের যুবক যুবতী বা তরুণ তরুণীদের জানা প্রয়োজন। তো বলতেছে নিশাতের জীবন একটা অনুপ্রেরণাদায়ক গল্প তুলে ধরে বা উপস্থাপন করে, যেটা বাংলাদেশের তরুণ তরুণী বা যুবক যুবতীদের জানা প্রয়োজন। ঠিক আছে, তাহলে এখানে কোনো প্রশ্ন, যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবা ইন দ্য কমেন্ট বক্স, অথবা হচ্ছে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা হচ্ছে আমাকে ডিসকাশন গ্রুপে প্রশ্ন করবো। আমি যে কোনো প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে বাধ্য থাকিব। ঠিক আছে, আর তোমরা যেহেতু এটা ফ্রি ক্লাস, তো তোমরা কে কোন ব্যাচ থেকে আমাদের ক্লাসটা দেখছো অবশ্যই একটু জানাবা। হ্যাঁ, তুমি কি 26, 27, 28 কোন ব্যাচের একটু আমাদেরকে জানিয়ে দিবা। ওকে, আর যে কোনো প্রশ্নে আমাকে জানাবা। ওকে, আর যারা ক্লাসটা করছো, আমার কিন্তু সবসময় ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের অ্যাডমিশনের কোর্স সবসময় থাকে। তো তোমরা চাইলে আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আমার কোর্সে কিন্তু আমি তোমার হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশনটাকে কানেক্ট করে পড়াই। হ্যাঁ, একদম বেসিক থেকে সব কিছু পড়াই। যারা হচ্ছে ইংলিশের সমস্যা রয়েছে, যারা হচ্ছে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের প্রস্তুতি নিতে চাও, একাডেমিক একটা ভালো রেজাল্ট করতে চাও, তারা আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, ভর্তির জন্য কমেন্ট করলেই হবে, অথবা সিআরডিএম অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওই নাম্বারে নক দিলেই হবে। নর্মালি নাম্বারটা এখানে নাই, ভুলে গিয়েছি। এই যে আমাদের সিআরডিএম এর ফেসবুক পেজের নাম সিআরডিএম। ওকে, আচ্ছা দেখো, যাই হোক আমরা এরপরে যাই। আচ্ছা এরপরে কি বলতেছে যে নিশাত ওয়াজ বর্ন, নিশাত জন্মগ্রহণ করেছিলেন 15 জানুয়ারি, এটা হচ্ছে জানুয়ারি না জানুয়ারি। ওকে, যেমন হচ্ছে এপ্রিল না এপ্রিল, হ্যাঁ কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা শেখাতে ট্রাই করবা। ওকে, আগস্ট না অগাস্ট, হ্যাঁ নভেম্বর, এরকম। যাই হোক, নিশাত ওয়াজ বর্ন 15 জানুয়ারি, নিশাত জন্মগ্রহণ করেছিলেন 5 জানুয়ারি 1981 সালে ইন আ ভিলেজ, একটা গ্রামে, কল্ড দেখো আমি তোমাদেরকে পড়িয়েছি আমার অন্যান্য ক্লাসগুলোতে, যে তুমি যদি হঠাৎ করে বাক্যের মাঝখানে এরকম ভার্বের 2-3 নম্বর ফর্ম দেখো, V3 দেখো, অথবা ভার্বের সাথে আইএনজি দেখো, তাহলে তুমি মনে করবা যে এর আগে দ্যাট ইজ বা আর, অথবা হু ইজ বা হু আর উজ্জ আছে, হু ইজ বা আর উজ্জ আছে।
ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো কিভাবে, যদি যদি এই V3 বা ভার্বের সাথে আইএনজি যুক্ত এটার অংশটার আগে তার যদি হচ্ছে কোনো বস্তু হয় তাহলে সেখানে দ্যাট ইজ বা দ্যাট আর উজ্জ আছে, যদি ব্যক্তি হয় তাহলে হু ইজ বা হু আর উজ্জ আছে, ঠিক আছে? ওকে, আর ইজ বুঝতে পারতেছো, যদি প্লুরাল হয় তার মানে ইজ, যদি হচ্ছে প্লুরাল হইলে তোমার আর, যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ। তাহলে এখানে দেখো আমার এখানে নাউন আছে, তার মানে আমার এখানে দ্যাট ইজ উজ্জ আছে, কি আছে? দ্যাট ইজ। ভিলেজ এটা একটা সিঙ্গুলার, এর জন্য আমার এখানে দ্যাট ইজ উজ্জ আছে। এখন দেখো ইজ হচ্ছে একটা বি ভার্ব, চিনো তো, এম ইজ আর ওয়াজ ওয়ার, আরো আছে, এগুলো লাগবে না এখানে। দেখো ইজ, এই যে বিভাব যেগুলো বললাম, এই বিভাব প্লাস V3 মানে কি প্যাসিভে আছে, বিভাব প্লাস V3 মানে কি প্যাসিভে আছে। কল মানে ডাকা, তাহলে এখানে অর্থ হবে ডাকা হয়, কি হয়? ডাকা হয়, যেহেতু প্যাসিভ। তাহলে ইন আ ভিলেজ, একটা গ্রামে, হ্যাঁ, দ্যাট ইজ বলতে, দ্যাট মানে যেটা বলতে যে গ্রামটা, রিলেটিভ প্রোনাউন দ্বারা তার আগের নাউনকে বোঝায়। তাহলে যে গ্রামটা ইজ কল্ড, যে গ্রামটাকে ডাকা হয়, যে গ্রামটাকে বলা হয়, হ্যাঁ, তেওয়ারি বলা হয়। তাহলে তেওয়ারি নামক আমরা বলতে পারি, তেওয়ারি নামক একটা গ্রামে। ওকে, হুইচ ইজ সিচুয়েটেড, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এটা সবসময় অ্যাডজেক্টিভ। দেখো হুইচ ইজ সিচুয়েটেড, যেটা অবস্থিত ইন রামগঞ্জ উপজেলা, ইন লাকসামপুর ডিস্ট্রিক্ট, লাকসামপুর জেলা রামগঞ্জ উপজেলায় অবস্থিত যেটা। ওকে, তাহলে আমরা এটা একবার অর্থ করি। দেখো যে নিশাত 5 জানুয়ারি 1981 সালে তেওয়ারি নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, যেটা লাকসামপুর জেলার রামগঞ্জ উপজেলায় অবস্থিত। আচ্ছা, এবার বলছে তিনি কমপ্লিট করেছিলেন, তিনি শেষ করেছিলেন, পরিপূর্ণ করেছিলেন হার স্কুলিং, তার শিক্ষা। দেখো স্কুলিং ইজ আ নাউন হিয়ার। ওই যে পজিটিভ ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, যেটা তোমাদের উইথ অ্যান্ড উইদাউট ক্লুজ ক্লাসে পড়িয়েছে, এটা ইউটিউবে থাকার কথা ক্লাসটা আছে। যাই হোক, তাহলে স্কুল, আমরা জানি স্কুল শব্দটাই হচ্ছে নাউন। স্কুল শব্দের অর্থ কি? বিদ্যালয়। তার মানে স্কুলটা কি শুধুই বিদ্যালয়, আর কি কোনো অর্থ নেই? দেখো স্কুলটা ভার্ব হতে পারে, স্কুল ইন। দেখো স্কুল ইন শব্দের অর্থ হচ্ছে কোনো বিষয়ে শিক্ষা দেওয়া বা প্রশিক্ষণ দেওয়া। আমি বললাম হি ওয়াজ স্কুলড ইন মিউজিক, প্যাসিভে ব্যবহৃত হয়, হ্যাঁ, হি ওয়াজ স্কুলড, SCHOOLED, হি ওয়াজ স্কুলড ইন মিউজিক। যেহেতু আমি এখানে সাবজেক্টের নাম ইউজ করছি, তাই এটা প্রপার নাউনের জন্য এটা বড় হাতের অক্ষর ইউজ করলাম, মিউজিক। হি ওয়াজ স্কুলড ইন মিউজিক ফ্রম চাইল্ডহুড, শৈশব থেকে তাকে মিউজিকে বা সঙ্গীতে শিক্ষা দেওয়া হয়েছে। ওকে, দেখো এখানে এই যে ওয়াজ স্কুল, বিভার্ব প্লাস V3, এটা প্যাসিভ, আর স্কুল শব্দটা এখানে শিক্ষা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে একটা কথা বললাম, এমটা কেন আমি ক্যাপিটাল লেটার দিলাম, কারণ এটা একটা প্রপার নাউন, এটা একটা বিষয়ের নাম, নির্দিষ্ট একটা বিষয়ের নাম, একটা সাবজেক্টের নাম, রাইট? প্রপার নাউন কি? নির্দিষ্ট যে কোনো কিছু নামই হচ্ছে প্রপার নাউন। নির্দিষ্ট কোনো নদীর নাম পদ্মা, মেঘনা, যমুনা, নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম নেভি, ফোর্স, রোল্যাক্স, ঠিক আছে, রোলেক্স। তারপর হচ্ছে তোমার এই যে হচ্ছে তোমার ধরো হচ্ছে এখানে এসে আছে এটা ওয়ালটন, এটা একটা ব্র্যান্ডের নাম, সো ওয়ালটন নির্দিষ্ট একটা ব্র্যান্ডের নাম, সো এটা একটা প্রপার নাউন। প্রপার নাউনের প্রথম হাতের প্রথম অক্ষরটা সবসময় ক্যাপিটাল লেটার হয়। ওকে, যাই হোক, এখন স্কুল, হ্যাঁ, হি ওয়াজ স্কুলড ইন ডিসিপ্লিন, তাকে ডিসিপ্লিন শিক্ষা দেওয়া হয়েছিল। যাই হোক, তাহলে স্কুলটা কিন্তু ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। ওকে, আচ্ছা, এখন তাহলে স্কুলিং এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? নাউন। তাহলে শি কমপ্লিটেড হার স্কুলিং, তিনি এখানে শিক্ষা অর্থে, হি কমপ্লিটেড হার স্কুলিং, তিনি তার হচ্ছে শিক্ষা কমপ্লিট করেছিলেন ফ্রম বটমলি হোম গার্লস হাই স্কুল। বটমলি একটা স্কুলের নাম, বটমলি হোম গার্লস হাই স্কুল থেকে ইন 1979, 1997 সালে, ঠিক আছে। এবং পাশ করেছিলেন এইচএসসি পাশ করেছিলেন ফ্রম শহীদ আনোয়ার গার্লস কলেজ। শহীদ আনোয়ার গার্লস কলেজ, এই যে কলেজটা, এই কলেজ থেকে তিনি কি করেছিলেন বলতো? এই কলেজ থেকে তিনি এইচএসসি পাস করেছে ইন 1999 সালে। দেখো এটা কিন্তু এটা প্রপার নাউন, দেখো সবগুলো ক্যাপিটাল হাতের লেখা, শহীদ আনোয়ার গার্লস কলেজ, নির্দিষ্ট কলেজের নাম। তো নির্দিষ্ট পুরোটাই যেহেতু একটা নির্দিষ্ট কলেজের নাম, এজন্য এটা একটা প্রপার নাউন, এবং সবগুলো আর কিন্তু তোমার প্রথম হাতের অক্ষরটা ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে। ওকে, ঢাকা ইউনিভার্সিটি তুমি যদি লেখো তাহলে কিন্তু প্রথমে ডি বড় হাতে দিতে হবে, ঢাকা, এরপর ইউটা বড় হাতে দিতে হবে, ইউনিভার্সিটি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটাকে অর্থ করার দরকার আছে, খুবই সহজ, দরকার নেই, আমরা পরে চলে যাই। বলো, এখানে বলছে শি আর্ন শব্দের অর্থ কি? আর্ন শব্দের অর্থ উপার্জন করা, অর্জন করা, হ্যাঁ।
হাউ ডু ইউ আর্ন মানে তুমি কিভাবে টাকা উপার্জন করো, ঠিক আছে। আর আর্ন এখানে অর্জন করা অর্থে তিনি অর্জন করেছিলেন হার ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রি, মানে বি অ্যান্ড এম এ ডিগ্রি তিনি হচ্ছে অর্জন করেছিলেন ইন অ্যাকাউন্টিং, মানে হিসাব বিজ্ঞানে। এই যে অ্যাকাউন্টিং দেখছো, এটা কিন্তু এখানে ক্যাপিটাল লেটারে। ওয়াই, কেন? কারণ এটা একটা প্রপার নাউন। প্রপার নাউনের প্রথমতের অক্ষরটা ক্যাপিটাল লেটারে হয়, এবং এটা কেন প্রপার নাউন? কারণ এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়ের নাম, সাবজেক্টের নাম, ঠিক আছে। এটা অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু এগুলো লাগে। হ্যাঁ, অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানে আরো ইন্টারেস্টিং জিনিস সামনে শেখাবো, একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করতে থাকো। দেখো অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞানে তিনি ফ্রম ঢাকা সিটি কলেজ, ঢাকা সব ক্যাপিটাল লেটার, দেখো ঢাকা সিটি কলেজ থেকে হিসাব বিজ্ঞানে ব্যাচেলার্স এবং হচ্ছে মাস্টার্স ডিগ্রি তিনি অর্জন করেছিলেন। এবং কি বলতেছেন, কারেন্টলি মানে হচ্ছে বর্তমানে ওয়ার্কস মানে কি করেন, কাজ করেন ফর ঢাকা ওয়াসা অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট শব্দ অর্থ হিসাব রক্ষক, যিনি টাকা পয়সার বিভিন্ন হিসাব রাখেন, অ্যাকাউন্টেন্ট। ওকে, তিনি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে ঢাকা ওয়াসাতে কি করেন বলতো, এখন কাজ করেন। আচ্ছা, ওয়াসা কি, ওয়াসের পূর্ণরূপ কি বলতো? ওয়াসের পূর্ণরূপ কি বলতো? water supply and sewerage অথরিটি। এতে হচ্ছে অথরিটি, হ্যাঁ অথরিটি জেনে নাও, সাধারণ জ্ঞান কোথায় কখন লাগে না লাগে। দেখো ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি মানে হচ্ছে পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ। ঢাকা ওয়াসা মানে হচ্ছে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি। তো এই যে তোমার ঢাকা ওয়াসা চিটাগাং ওয়াসা আছে, তো শাখা রয়েছে আর কি। তো দেখো তোমার ঢাকা ওয়াসায় একজন হিসাব রক্ষক হিসেবে বর্তমানে তিনি কাজ করে থাকেন। আচ্ছা, কাজ করেন। আচ্ছা, তাহলে একবার অর্থ করি, তিনি হচ্ছে ঢাকা সিটি কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে বি এবং এম এ ডিগ্রি অর্জন করেছিলেন, এবং বর্তমানে তিনি ঢাকা ওয়াসায় একজন হিসাব রক্ষক হিসেবে কাজ করছেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কিন্তু পরেরটাতে চলে যাচ্ছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা। হ্যাঁ, অবশ্যই। দেখো শি ইজ অলসো ইন্টারেস্টেড ইন, এটা কিন্তু একটা কি বলতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, ইন্টারেস্টেড এখানে এটা নর্মালি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, বাট ইন্টারেস্ট এটা কিন্তু নাউন। হ্যাঁ, ইন্টারেস্ট এটা কিন্তু একটা নাউন। ইন্টারেস্ট, তোমরা বলো ইন্টারেস্ট, কিন্তু এটা হচ্ছে ইন্টারেস্ট, এটা হচ্ছে ইন্টারেস্ট। ওকে, ইন্টারেস্ট সবসময় ইন ব্যবহৃত হবে। ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্টটা কিন্তু নাউন, আর ইন্টারেস্টেড অ্যাডজেক্টিভ। ইন্টারেস্টেড ইন মানে আগ্রহী, আর ইন্টারেস্ট ইন মানে আগ্রহ। আমি বললাম আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন ইংলিশ, আমার ইংরেজিতে কোনো আগ্রহই নাই। ওকে, মিথ্যা কথা। আচ্ছা দেখো, আর ইন্টারেস্টেড ইন, আমি বললাম আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে আগ্রহী। ওকে, যাই হোক, এগুলো রাখবে, ভালো করে জেনে নাও। শি ইজ অলসো ইন্টারেস্টেড, তিনি আরো আগ্রহী ইন বিভিন্ন ল্যাঙ্গুয়েজেস, ভাষায়, তিনি বিভিন্ন ভাষায় আগ্রহী, অ্যান্ড কালচার্স অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন ভাষা এবং সংস্কৃতিতে তিনি আগ্রহী। হ্যাঁ, এবং হি হ্যাজ এনরোল শব্দের অর্থ কি? ভর্তি হওয়া। তিনি ভর্তি হয়েছিলেন ফর হার MA ইন জাপান স্টাডিজ ইন ঢাকা ইউনিভার্সিটি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপান স্টাডিজ, দেখো জাপান স্টাডিজে এমএ তে কি করেছিলেন? ভর্তি হয়েছিলেন। হ্যাঁ, মাস্টার্স ইন আর্টস। ওকে, যাই হোক। আচ্ছা, এখন তাহলে আমরা একবারে অর্থ করি। এই দেখো, তিনি হচ্ছে বিভিন্ন ভাষা শিখতে পছন্দ করতেন। তার বিশ্বের বিভিন্ন দেশে যে বিভিন্ন ডিফারেন্ট কালচার্স রয়েছে, সংস্কৃতি রয়েছে, এগুলো তিনি জানতে বা এগুলো হচ্ছে তিনি ধারণ করতে তিনি কি করতেন? পছন্দ করতেন বা আগ্রহী ছিলেন। আচ্ছা, তাহলে আমরা একবারে অর্থ করি। দেখো এখানে বলছে তিনি বিভিন্ন ভাষা এবং বিশ্বের সংস্কৃতিতে আগ্রহী ছিলেন, এবং ঢাকা ইউনিভার্সিটিতে জাপান স্টাডিজ, এটাও কিন্তু একটা কি বলতো, জাপান স্টাডিজ এটাও কিন্তু একটা কি বলে প্রপার নাউন। তো জাপান স্টাডিজ বিভাগে এমএ তে তিনি কি করেছিলেন? ভর্তি হয়েছিলেন। আচ্ছা, এবার বলতেছে ফর আস, আমাদের জন্য, নিশাতস লাইফ মানে নিশাতের জীবন, comes across, দেখো এটা খুব সুন্দর একটা ফ্রেজাল ভার্ব, come across এর দুইটা মিনিং রয়েছে। come across শব্দের একটা মিনিং হচ্ছে হঠাৎ খুঁজে পাওয়া বা হঠাৎ দেখা পাওয়া। যেন আমি বললাম yesterday I came across
an old photo. আমি গতকাল একটা পুরাতন ফটো হঠাৎ খুঁজে পেয়েছিলাম বা একটা পুরাতন ফটোর হঠাৎ দেখা পেয়েছিলাম। তুমি বলতে পারো যে I came across my friend. I came across one of my old friends while crossing the road. রাস্তা পার হওয়ার সময় আমার একটা পুরাতন বন্ধুর সাথে দেখা পেয়েছিলাম। ঠিক আছে? ওকে, সো এটার সিনোনিম আরেকটা ফ্রেজ রয়েছে যেটাও খুবই ইম্পর্টেন্ট একটা ফ্রেজ, stumble in। দেখো ইস্তাম্বুল, দেখো ইস্তাম্বুল শব্দের যে মিনিং সেটার অর্থ হচ্ছে হোঁচট খাওয়া। হ্যাঁ, হোঁচট খাওয়া। কিন্তু ইস্তাম্বুলের পর যদি আপন হয়, ইস্তাম্বুল আপন, এটা একটা ইস্তাম্বুল আপন বা অ্যাক্রোস দুইটা ব্যবহৃত হয়। ইস্তাম্বুল আপন বা অ্যাক্রোস শব্দের অর্থ হচ্ছে হঠাৎ খুঁজে পাওয়া। আমি বললাম যে হচ্ছে আকস্মিকভাবে খুঁজে পাওয়া। আমি বললাম যে I stumbled an old breeze, হ্যাঁ, while exploring the village. ভিলেজটা যখন এক্সপ্লোর করছিলাম তখন একটা পুরাতন একটা ব্রিজের দেখা আমি পেয়েছিলাম। ওকে, যাই হোক, তাহলে come across এটা ফার্স্ট মিনিং, তাই না? সেকেন্ড মিনিং হচ্ছে তোমার মনে হওয়া, প্রতীয়মান হওয়া। এখানে সেকেন্ড মিনিংটাই ব্যবহৃত হয়েছে। তো নিশাস লাইফ কাম অ্যাক্রস মানে নিশাতের জীবনটা মনে হয়, হ্যাঁ, প্রতীয়মান হয় অ্যাজ হিসেবে, কি হিসেবে? স্পেশালি অ্যাডভার্ব, স্পেশালি বিশেষভাবে, সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। বলছে নিশাতের জীবনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে হয়, বিশেষভাবে তোমার তাৎপর্যপূর্ণ হিসেবে প্রতীয়মান হয়। বিকজ, কারণ এটা বলতে এখানে নিশাতের জীবনকে বলছে। এটা হচ্ছে নিশাতের জীবন, নিশাস লাইফের পরিবর্তে এই প্রোনাউনটা ব্যবহৃত হচ্ছে। বিকজ এটা বলতে নিশাতের জীবনটা টেল আস আমাদেরকে বলে হাউ কিভাবে, দ্য ইনফ্লুয়েন্স মানে প্রভাব, হ্যাঁ, অফ ওয়ান পারসন একজন ব্যক্তির প্রভাব, ক্যান পারে, মোটিভেট অনুপ্রেরণা দিতে পারে, মোটিভেট করতে পারে, সামওয়ান কাউকে, টু ড্রিম মানে স্বপ্ন দেখতে, বিগ মানে বড় স্বপ্ন দেখতে। তাহলে অর্থটা কি হবে? যে কারণ নিশাতের জীবনটা আমাদেরকে বলে কিভাবে একজন ব্যক্তির প্রভাব, কিভাবে একজন ব্যক্তির ইনফ্লুয়েন্স, এ প্রভাব কাউকে বড় ধরনের স্বপ্ন দেখতে মোটিভেট করতে পারে, অনুপ্রাণিত করতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছ? মানে নিশাত হচ্ছে এমন কিছু করে গিয়েছেন যেটা হচ্ছে আমাদেরকে বড় বড় স্বপ্ন দেখতে কি করে বলতো? মোটিভেট করে। হ্যাঁ, তো একজন ব্যক্তির প্রভাবে অনেক মানুষ মোটিভেট হয়েছিল পরবর্তীতে, তাই এটা বর্ণনা করা হয়েছে, লেখা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা একবারে অর্থ করতে পারি যে আমাদের জন্য নিশাতের জীবনটা মনে হয় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে হয়, কারণ তার জীবনটা আমাদেরকে বলে কিভাবে একজন ব্যক্তির প্রভাব, হ্যাঁ, বা কাউকে বড় স্বপ্ন দেখতে মোটিভেট করতে পারে। আচ্ছা, বলছে as the daughter, as হিসেবে the daughter মানে কন্যা of a freedom fighter মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধার কন্যা হিসেবে নিশাত had to কি বলতো? সেমি মডাল ভার্ব। যেমন need not, এটাও একটা সেমি মডাল ভার্ব। যাই হোক, এগুলো এখন পড়ানোর সময় না, এগুলো হচ্ছে যখন আমাদের সামনে আসবে তখন এগুলো বুঝাই দিব। দেখো, need not একটা মডাল ভার্ব, জানো তোমরা, আর need কিন্তু একটা মেইন ভার্ব। যাই হোক, কখনো সামনে আসলে পড়াবো। দেখো, had to একটা সেমি মডেল ভার্ব, বাধ্যবাধকতা বোঝায়। had to নিশাত had to face, নিশাতকে মুখোমুখি হতে হয়েছিল, নিশাতকে সম্মুখীন হতে হয়েছিল many obstacles মানে প্রতিবন্ধকতা, বাধা। নিশাতকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল in her life, তার জীবনে, হ্যাঁ, জীবনে। বাট কিন্তু her mother, তার মা, her role model, দেখো এটা হচ্ছে কিন্তু একটা অ্যাপোজিটিভ, her role model শব্দের অর্থ হচ্ছে আদর্শ ব্যক্তি। বলা my father is my role model, আমার বাবা হচ্ছে আমার একজন আদর্শ। তাহলে তার মা তার একজন আদর্শ ব্যক্তি, gave her তাকে দিয়েছিলেন courage শব্দের অর্থ কি বলতো? courage শব্দের অর্থ হচ্ছে সাহস। এটা অ্যাডজেক্টিভ courageous, courageous, হ্যাঁ, courageous এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ মানে সাহসী। It was a courageous step, এটা ছিল একটা সাহসিকতাপূর্ণ পদক্ষেপ। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাহলে তার রোল মডেল gave her courage, তাকে দিয়েছিল সাহস, and কি দিয়েছিল? ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প, বড় ধরনের ইচ্ছা, একটা মজবুত একটা ইচ্ছা, সংকল্প তাকে দিয়েছিল। টু ওভারকাম, ইটস আ ভার্ব। দেখো, টু ওভারকাম মানে অতিক্রম করতে, তাদেরকে বলতে দেম, এটা একটা প্রোনাউন, প্লুরাল প্রোনাউন। দেখো, দেই দেম, যাই হোক, দে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, দেম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, তাই না? দের অবজেক্ট হচ্ছে দেম। যাই হোক, দে, দেম, দেয়ার, এগুলো এই প্রোনাউনগুলো তোমার ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাণী হোক,
যাই হোক, সকল কিছুর প্লুরালের হচ্ছে তোমার প্লুরাল বা বহুবচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সো দেমটা কিসের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে? এখানে আমাদের অবস্ট্যাকলস এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে প্রোনাউন। হ্যাঁ, তাদেরকে অতিক্রম করতে, তাদেরকে বলতে এই বাধাগুলোকে অতিক্রম করতে হচ্ছে কি দিয়েছিল বলতো? একটা সাহস এবং মজবুত দৃঢ় সংকল্প তাকে দিয়েছিল, প্রদান করেছিল। এবং দেখো পার্সু শব্দের অর্থ কি? পার্সু শব্দের অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। যেমন he is pursuing his higher studies in medicine. সে মেডিসিন বা চিকিৎসা বিজ্ঞানে তার উচ্চশিক্ষা চালিয়ে যাচ্ছে। pursuing, ওকে ঠিক আছে। I'm pursuing my higher studies in Dhaka University. আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আমার উচ্চশিক্ষা চালিয়ে যাচ্ছি, ঠিক আছে, এরকম আর কি। তো যাই হোক, পার্সু চালিয়ে যাওয়া একটা অর্থ না? আচ্ছা, পার্সু শব্দের অর্থ হচ্ছে তোমার অনুসরণ করা। হ্যাঁ, পার্সু শব্দের দ্বিতীয় মানে হচ্ছে অনুসরণ করা, পূরণ করা, এরকম। তাহলে আমরা and pursue a dream, তার স্বপ্নগুলোকে অনুসরণ করতে, পূরণ করতে, ঠিক আছে। আচ্ছা, আমরা একবার অর্থ করি যে as the daughter of a freedom fighter, যে মুক্তিযোদ্ধার একজন কন্যা হিসেবে নিশাদকে তার জীবনে অনেক প্রতিবন্ধকতা বা বাধার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু তার মা তার আদর্শ তাকে সাহস এবং দৃঢ় সংকল্প দিয়েছিলেন, প্রদান করেছিলেন সেগুলোকে অতিক্রম করতে, বাধাগুলোকে অতিক্রম করতে এবং তার স্বপ্নগুলোকে কি করতে? পার্সু করতে, অনুসরণ করতে, বাস্তবায়ন করতে, পূরণ করতে, ঠিক আছে। তাহলে ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ গাইস। আমরা পরেরটাতে যাই, পরের স্লাইডে যাই। অবশ্যই যদি বুঝতে না পারো অবশ্যই প্রশ্ন করবা, ঠিক আছে। আর তোমাদের কিন্তু বলেছে তোমরা কে কোন বাসে ক্লাসটা দেখছো অবশ্যই একটু জানাও গাইস। দেখো এবার বলতেছে আশুরা মজুমদার কে? এই যে আশুরা মজুমদার কে? নিশাদস মাদার, নিশাদের মা, নাউন ইন অ্যাপোজিশন বা পজিটিভ। দেখো আশুরা মজুমদার নিশাদস মাদার, নিশাদের মা আশুরা মজুমদার ইজ একজন হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং মানে কি? আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে সহানুভূতিশীল, মানে যিনি অন্যের অনুভূতি আবেগ এগুলো ভালো বুঝেন, ঠিক আছে। তো তিনি হচ্ছেন একজন পরিশ্রমী এবং সহানুভূতিশীল নারী, যিনি ছিলেন দেখো একটা রিলেটিভ প্রোনাউন, এটা দ্বারা তার আগের নাউনকে বোঝায়। ও যিনি বলতে যে নারী ছিলেন। দেখো হ্যাজ এটা কিন্তু দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? হ্যাজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, বিন হচ্ছে তোমার এটা ভার্বের 3 নং ফর্ম, রাইট? ভার্বের 3 নং ফর্ম নাম জানো? এই যে এম ইজ আর, এটা হচ্ছে V1, এটা কি V1। এবার হচ্ছে ওয়াজ ওয়্যার, এটা কি বলতো? V2, এটা হচ্ছে V2। তাহলে V3 কি? বিন হচ্ছে V3, ঠিক আছে, V3। তাহলে এম ইজ আর, এটা V1, এটা V2 হচ্ছে ওয়াজ ওয়্যার, V3 হচ্ছে বিন। তাহলে এই বিনটা হচ্ছে এখানে V3, তাহলে হ্যাজ প্লাস ভার্বের 3 নং ফর্ম মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তো একটা অর্থ দেয় যে কোনো কাজে এইমাত্র শেষ হয়েছে, এরকমটা অর্থ দেয়। আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের নাস্তা খেয়েছি, যে এইমাত্র খেয়েছি, একটু আগেই খেয়েছি, ওকে। আচ্ছা, এখন তাহলে হ্যাজ বিন, দেখো হ্যাজ বিন এইটা, এই যে হ্যাজ যখন অক্সিলারি ভার্ব, বিন যখন ভার্বের 3 নং ফর্ম অর্থাৎ মেইন ভার্ব, বিনটা এখানে মেইন ভার্ব, হ্যাঁ, তখন এটা অনেক সময় তোমার পাস্ট মিনিং দেয়, ঠিক আছে, পাস্ট মিনিং দেয়, ছিল এরকম অর্থ দেয়। যে আমি বললাম ওয়ার হ্যাভ ইউ বিন, তুমি কোথায় ছিলে? আমি বললাম আই হ্যাভ বিন ইন লন্ডন, আমি লন্ডনে ছিলাম। তাহলে হ্যাভ বিন, দেখছো হ্যাভ বিন ছিলাম অর্থ দিচ্ছে, এটা তোমার অতীতের অর্থ দিচ্ছে এখানে। তাহলে এটাও এখানে অতীতের মিনিং দিবে যে হু হ্যাজ বিন, যিনি ছিলেন, হ্যাঁ, যিনি ছিলেন আ পিলার, একজন স্তম্ভ, একজন পিলার ছিলেন, একজন স্তম্ভ ছিলেন, অফ সাপোর্ট মানে কি? সহায়তা, সাহায্যের, ফর হার ফ্যামিলি, তার পরিবারের জন্য, ইন দ্য ডায়ারেস্ট অফ সিচুয়েশন। ডায়ার শব্দের অর্থ কি? DIR, ডায়ার শব্দ এটা হচ্ছে কি বলতো? ডায়ার এটা অ্যাডজেক্টিভ, এটার অর্থ হচ্ছে কঠিন, ভীষণ, ভয়াবহ, কঠিন বা ভীষণ বা ভয়াবহ। আর ডায়ারের সুপারলেটিভ ফর্ম হচ্ছে ডায়ারেস্ট, রাইট? ডায়ারেস্ট অফ সিচুয়েশন মানে কঠিনতম সিচুয়েশন, কঠিনতম অবস্থায় তার পরিবারের জন্য সাপোর্ট বা হচ্ছে সহায়তা, সাহায্যের একটি স্তম্ভ বা পিলার ছিলেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা পুরোটা একবার অর্থ করতে পারি যে আশুরা মজুমদার, নিশাতের মা আশুরা মজুমদার ছিলেন একজন পরিশ্রমী এবং সহানুভূতিশীল নারী, যিনি কঠিনতম অবস্থায় বা সিচুয়েশনে তার পরিবারের জন্য
সাহায্যের একটা স্তম্ভ ছিলেন, পিলার ছিলেন। আচ্ছা এবার বলছে নিশাদ শিখেছিলেন ফ্রম হার মাদার, তার মা থেকে কিভাবে হাউ টু ডু সামথিং। দেখো হাউ টু ডু সামথিং মানে কোনো কিছু কিভাবে কোনো কিছু করতে হয়। হাউ টু ডু সামথিং মানে কিভাবে কোনো কিছু করতে হয়। আমি বললাম ডু ইউ নো, তুমি কি জানো হাউ টু ইউজ আ মোবাইল ফোন, কিভাবে মোবাইল ফোন ইউজ করতে হয়। ডু ইউ নো হাউ টু প্র্যাকটিস ইংলিশ, তুমি কি জানো কিভাবে ইংরেজি প্র্যাকটিস করতে হয়। ইউজ করবে, এগুলো লাগবে। হ্যাঁ, তাহলে নিশাদ শিখেছিলেন ফ্রম হার মাদার, তার মা থেকে হাউ টু কিপ কিভাবে রাখতে হয় মেন্টাল স্ট্রেংথ, মানসিক স্ট্রেংথ শব্দের অর্থ শক্তি, কিভাবে মানসিক শক্তি রাখতে হয় ইন calamitous moments of life। হ্যাঁ, calamitous এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিসের অ্যাডজেক্টিভ? calamity, তোমরা জানো calamity এটা হচ্ছে নাউন। calamity শব্দের অর্থ হচ্ছে দুর্যোগ, দুর্দশা, বিপর্যয়। তো এটার হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হচ্ছে calamitous মানে দুর্দশাজনক, বিপর্যয়জনক। হ্যাঁ, মোমেন্টস মানে মুহূর্ত অফ লাইফ, জীবনের বিপর্যয়মূলক, দুর্দশামূলক মুহূর্তগুলোতে কিভাবে মানসিক শক্তি রাখতে হয় সেটা তিনি তার মা থেকে শিখেছে। আচ্ছা তাহলে একবার অর্থ করি, নিশাদ তার মা থেকে শিখেছিলেন কিভাবে জীবনের দুর্দশাপূর্ণ বা বিপর্যয়পূর্ণ মুহূর্তগুলোতে মানসিক শক্তি রাখতে হয়, বজায় রাখতে হয় বা ধরে রাখতে হয়। লার্নিং শিখে ফ্রম হার, তার থেকে শিখে। হ্যাঁ, তার থেকে মানে তার মা থেকে শিখে নিশাদ শুরু করেছিলেন হার ড্রিম, তার স্বপ্ন শুরু করেছিলেন অফ কনকার শব্দের অর্থ কি? জয় করা। হ্যাঁ, জয় করা। মাউন্টেন শব্দের অর্থ হচ্ছে পাহাড় জয় করা স্বপ্ন শুরু করা। আমি বললাম হি কনকার্ড, দেখো কনকার্ড। আমি বললাম যে আকবর কনকার্ড দ্য হোল অফ ইন্ডিয়া, আকবর হচ্ছে পুরো ইন্ডিয়া জয় করেছিলেন, কনকার্ড করেছিলেন। ঠিক আছে, তাহলে দেখো তার মা থেকে শিখে নিশাদ পাহাড় জয়ের স্বপ্ন শুরু করেছিলেন। বিজ্ঞান এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, এটার 1 নম্বর হচ্ছে BEGIN বিগিন, আর 3 নম্বর ফর্ম হচ্ছে BEGUN বিগান। হ্যাঁ, প্রত্যেকটা ভার্বের 3টা ফর্ম অবশ্যই মুখস্থ করে নেবা, কারণ এটা সব ক্ষেত্রে তোমার লাগবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরেরটাতে যাই। এবার বলছে মোস্ট প্রবাবলি, খুব সম্ভবত। হ্যাঁ, প্রবাবলি মানে সম্ভবত, এটার অ্যাডজেক্টিভ কি হতে পারে? লাইকলি। আচ্ছা, লাইকলি দেখো তোমাদের অ্যাডজেক্টিভ, তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের শীট আমার আছে আর কি, ইংরেজি বাংলা অর্থ সহ সিনোনিম অ্যান্টোনিম শীট আছে, যদি লাগে অবশ্যই জানাবা, আর ওয়েবসাইটে তো আছেই। দেখো মোস্ট প্রবাবলি খুব সম্ভবত ইউ হ্যাভ হার্ড, তুমি শুনেছো অফ সুপারম্যান, তুমি সুপারম্যান সম্পর্কে শুনেছো। দেখো হিয়ার অফ সামথিং বা সামবডি, হিয়ার অফ STH মানে সামথিং অথবা SB সামবডি মানে হচ্ছে কোনো কিছু বা কারো সম্পর্কে শোনা। আমি বললাম হ্যাভ ইউ এভার হার্ড অফ এ হামিংবার্ড, তুমি কি কখনো হামিংবার্ড সম্পর্কে শুনেছো? ঠিক আছে, এরকম। এখানে বলছে খুব সম্ভবত ইউ হ্যাভ হার্ড, তুমি শুনে থাকবে, তুমি শুনেছো প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ সুপারম্যান, তুমি খুব সম্ভবত সুপারম্যান সম্পর্কে শুনেছো। আর কি সম্পর্কে শুনেছো? অ্যান্ড দ্য হলিউড মানে হলিউড ফিল্ম শব্দের অর্থ চলচ্চিত্র, তুমি হলিউড চলচ্চিত্র সম্পর্কে শুনেছো। শোয়িং, এই যে দেখো হঠাৎ করে কি ভার্বের সাথে আইএনজি না, আমি তোমাদেরকে কিন্তু বলেছি হঠাৎ করে যদি ভার্বের V3 দেখো অথবা ভার্বের সাথে আইএনজি দেখো, তার মানে কি এটার আগে দ্যাট ইজ দ্যাট আর অথবা হু ইজ হু আর উজ্জ আছে, রাইট? হু ইজ হু আর উজ্জ আছে। যেহেতু আমি এখানে দেখি এটার আগে আমার কি আছে? নাউন আছে, কি দেখি তো? ফিল্ম আছে, হলিউড ফিল্ম, এটা একটা বস্তু এবং একটা সিঙ্গুলার, তার মানে আমি এখানে ধরে নিব এখানে দ্যাট ইজ উজ্জ আছে। কি উজ্জ আছে? দ্যাট ইজ উজ্জ আছে। এটা আগে ব্যাখ্যা করেছি, এজন্য এখানে আর ব্যাখ্যা করলাম না। দেখো দ্যাট ইজ শোয়িং, শো শব্দের অর্থ হচ্ছে দেখানো। বলতেছে তুমি হলিউড ফিল্ম বা চলচ্চিত্র সম্পর্কে শুনে থাকবে। দ্যাট ইজ বলতে যেটা বলতে যে হলিউড ফিল্ম, রিলেটিভ প্রোনাউন দ্বারা তার আগের নাউনকে বোঝায়। যে হলিউড ফিল্ম, যে হলিউড চলচ্চিত্র শোয়িং দেখাচ্ছে। হ্যাঁ, হি ইজ অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক, অ্যাডভেঞ্চার শব্দের অর্থ হচ্ছে দুঃসাহসিক অভিযান, তার দুঃসাহসিক অভিযান দেখাচ্ছে। তাহলে অর্থটা আমি প্রথমে শাব্দিক অর্থ করি যে খুব সম্ভবত তুমি সুপারম্যান এবং হলিউড চলচ্চিত্র সম্পর্কে শুনেছো, যে হলিউড চলচ্চিত্র তার দুঃসাহসিক অভিযান দেখাচ্ছে, এরকম অর্থ হবে। আমি যদি একটু ভবানুবাদ করি তাহলে এরকম হবে যে খুব সম্ভবত তুমি সুপারম্যান এবং হলিউড চলচ্চিত্রকে তার দুঃসাহসিক অভিযান দেখাতে
দেখেছো বা শুনেছো এরকম। আচ্ছা অবশ্যই এই যে কি ক্রিস্টোফার রিভ কি এই যে দেখো ক্রিস্টোফার রিভ কি দ্য অ্যাক্টর অভিনেতা যিনি প্লে শব্দের অর্থ কি একটা অর্থ হচ্ছে খেলা করা আর প্লে আর একটা অর্থ হচ্ছে পালন করা। হ্যাঁ তো এখানে পালন করার অর্থ আসবে। দেখো দ্য অ্যাক্টর হু প্লেড যিনি পালন করেছিলেন দ্য রোল শব্দের অর্থ কি ভূমিকা, যিনি ভূমিকা পালন করেছিলেন অফ সুপারম্যান ইন দ্য ফিল্ম চলচ্চিত্রে দেখো ইন দ্য ফিল্ম এখানে ফিল্মের আগে হচ্ছে আর্টিকেল দিয়েছে কি জন্য বলো তো, কারণ এই ফিল্মটা এখানে নির্দিষ্ট কোন ফিল্মের কথা বলা হচ্ছে, এখানে তোমার এই যে সুপারম্যান ফিল্মের কথা বলা হচ্ছে। ওকে মানে যে ফিল্মের কথা এখানে বলা হচ্ছে আর কি। তাহলে এখানে অর্থটা হবে যে ক্রিস্টোফার রিভ তিনি কে, তিনি হচ্ছেন অভিনেতা যিনি চলচ্চিত্রটিতে মানে ওই যে সুপারম্যানের চলচ্চিত্রে কি করেছিলেন, যিনি চলচ্চিত্রটিতে সুপারম্যানের ভূমিকা পালন করেছিলেন। তাহলে ক্রিস্টোফার রিভ যিনি চলচ্চিত্রটিতে সুপারম্যানের ভূমিকা পালন করেছিলেন বলেছিলেন, ক্রিস্টোফার রিভ বলেছিলেন। নর্মালি এটা এখানে একটা কমা হবে, এটা মিসিং, এটা বইয়েও নাই, দুইটা কমার মাঝখানে এটা হচ্ছে অ্যাপোজিটিভ। হ্যাঁ এটা ক্রিস্টোফার রিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে ক্রিস্টোফার রিভ হচ্ছে আমার সাবজেক্ট, সেইড হচ্ছে এখানে ভার্ব। তাহলে ক্রিস্টোফার রিভ বলেছিলেন, কি বলেছিলেন, ইন আ স্পিচ একটা বক্তৃতায় বলেছিলেন। ক্রিস্টোফার রিভ একটা বক্তৃতায় বলেছিলেন হি গেভ তিনি দিয়েছিলেন মানে তার দেওয়া, হ্যাঁ তিনি দিয়েছিলেন এমন একটা হচ্ছে স্পিচ বা বক্তৃতায় বা তার দেওয়া একটা বক্তৃতায় তিনি বলেছিলেন, কোথায় তিনি বক্তৃতা দিয়েছিলেন, ইন ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন ইন 1996 সালের ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে। আচ্ছা দেখো ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন কি বলো, দেখো ডেমোক্রেটিক পার্টি, আমেরিকার ডেমোক্রেটিক পার্টি আছে না, বিভিন্ন রাজনৈতিক পার্টি থাকে, বাংলাদেশে বিএনপি আছে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এনসিপি আছে, ন্যাশনাল সিটিজেন পার্টি, ঠিক আছে না। তো আমেরিকায় যে ডেমোক্রেটিক পার্টি রয়েছে এই পার্টির তোমার একটা সম্মেলন অনুষ্ঠিত হয়, তোমার হচ্ছে প্রতি বছরে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়, একটা কনভেনশন অনুষ্ঠিত হয়। তো এইটার এই সম্মেলনটার নাম হচ্ছে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন, ঠিক আছে, ডিএনসি। ওকে তো এখানে তোমার এই যে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কি হবে, তারপর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট কি হবে, এটার হচ্ছে তোমার নির্বাচনটা অনুষ্ঠিত হয় বা যাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় তাকে তোমার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়, ঠিক আছে। আরো বিভিন্ন নিয়ম নীতিমালা এখানে প্রণয়ন করা হয়, বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। যাই তো এরকম এই যে ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি যেটা, এটার একটা কনভেনশন কখন হয়েছিল, 1996 সালে। তাহলে 1996 সালে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে তার দেওয়া একটা বক্তৃতায় ক্রিস্টোফার রিভ বলেছিলেন, কি বলেছিলেন, দেখো এই যে এখানে তোমার কি বলা হয়, ইনভার্টেড কমা ইউজ করা হচ্ছে। ইনভার্টেড কমা কখন ইউজ করা হয়, ইনভার্টেড কমার ভিতরে যেটা বর্ণনা করা হয়েছে সেটা কোনো নির্দিষ্ট বইয়ের থেকে হুবহু তুলে দেওয়া হয়, কোনো নির্দিষ্ট বক্তা থেকে হুবহু তুলে দেওয়া হয়, ঠিক আছে কিনা, অর্থাৎ কোন একটা বই রেফারেন্স বা কোন একটা ব্যক্তির কথা বক্তৃতা থেকে যদি হুবহু তুলে দেওয়া হয় তখন আমরা সেখানে ইনভার্টেড কমা ইউজ করি। আচ্ছা যাই হোক, তো বলছে সো মেনি অনেক অফ আওয়ার ড্রিমস আমাদের স্বপ্নের অনেক অ্যাট ফার্স্ট প্রথমে সিম মনে হয়, সিম শব্দের অর্থ মনে হয়, বললাম ইউ সিমস বিউটিফুল তোমাকে সুন্দর মনে হচ্ছে, ইউ সিম স্মার্ট তুমি স্মার্ট মনে হচ্ছে, ইউ সিম টায়ার্ড তোমাকে ক্লান্ত মনে হচ্ছে। আচ্ছা এখানে বলছে মেনি অফ আওয়ার ড্রিমস আমাদের অনেক স্বপ্ন অ্যাট ফার্স্ট প্রথমে সিম মনে হয় ইম্পসিবল অসম্ভব। বলছে আমাদের অনেক স্বপ্ন প্রথমে অসম্ভব মনে হয়। ধরো আমরা একটা স্বপ্ন দেখছি, ধরো তোমার স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটিতে পড়া, তোমার কাছে মনে হবে আমার মতো স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি কিভাবে পড়বে, মাত্র 1707টা না কয়টা সিট, হাজার স্টুডেন্ট পরীক্ষা দিবে, আমি কিভাবে চান্স পাবো, তোমার কাছে ইম্পসিবল মনে হবে। হ্যাঁ দেখো ইম্পসিবল মনে হবে। এবার বলছে দেন তারপরে দেই মানে তারা বলতে এই যে স্বপ্নকে বোঝাচ্ছে, দেইটা এখানে এই যে ড্রিমস এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তো দেই তারা বলতে এই স্বপ্নগুলোকে, তারপরে দেই তাদেরকে মানে এই স্বপ্নগুলোকে সিম মনে হয় ইমপ্রবাবল শব্দের অর্থ হচ্ছে তোমার সম্ভাব্য মানে হচ্ছে সম্ভাবনা আছে বাট কম। তো প্রথমে বলছি একেবারে অসম্ভব মনে হয়, তারপরে সেই স্বপ্নগুলোকে সম্ভাব্য মনে হয় যে না সম্ভব হতে পারে। হ্যাঁ এন্ড দেন এবং তারপরে হোয়েন উই সামন শব্দের অর্থ হচ্ছে ডেকে পাঠানো, তলব করা। আমি বললাম আই সামন দ্য কাস্টমার, আমি কাস্টমারটাকে তলব করেছিলাম, কিন্তু সামন শব্দের এখানে তোমার
অর্থ হচ্ছে জাগিয়ে তোলা। হ্যাঁ, সামন শব্দের অর্থ এখানে জাগিয়ে তোলা। বলছে যখন উই সামন আমরা জাগিয়ে তুলি, দ্য উইল মানে ইচ্ছা, যখন আমরা আমাদের ইচ্ছাকে জাগিয়ে তুলি, উইল আমরা যখন আমাদের ইচ্ছাকে জাগিয়ে তুলি, they soon become inevitable, they soon become inevitable, তারা হচ্ছে যখন আমাদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলি, they soon সেগুলো শীঘ্রই become হয়ে যায় inevitable মানে অনিবার্য, অবশ্যম্ভাবী মানে যখন আমাদের ইচ্ছা শক্তি জাগিয়ে তুলি তখন সেই স্বপ্নগুলো একবার অবশ্যম্ভাবী হয়ে পড়ে, মানে একদম মানে অনিবার্য হয়ে পড়ে আর কি, মানে আমাদের হাতে এসে ধরা দেয়, এরকম একটা ব্যাপার। তো দেখো, তোমার স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটিতে পড়া অসম্ভব মনে হবে, কিন্তু তুমি যদি হচ্ছে একটু স্ট্র্যাটেজি ফলো করে এখন থেকে পড়াশোনা করতে পারো, একাডেমিকের সাথে সাথে অ্যাডমিশনের ব্যাপারটা পড়ো। আমি তোমাদের কিন্তু আগেও বলেছি, বারবার বলছি যে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষাটা কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বই কেন্দ্রিক, ঠিক আছে? তো ইংলিশ টেক্সট বইটা এরকম খুব ভালো করে পড়তে হবে আর কি। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড ফ্রেজ, নর্মালি এই পাশে এত কঠিন গ্রামার বা পড়ানোর মতো কিছু আমি পাই না, যেগুলো পেয়েছি একটু ব্যাখ্যা করে দিয়েছি আর কি। তো এরকম আর কি, প্রত্যেকটা জিনিস খুব বিস্তারিত ভালোভাবে পড়তে হয়। এখন থেকে তুমি যদি পড়তে পারো এভাবে, তাহলে তোমার কাছে এটা কি হয় বলো তো, ইমপ্রবাবল মনে হবে, তোমাকে সম্ভব না, এটা সম্ভব। যখন তুমি পরীক্ষাটা দিবা, ভালো পরীক্ষা হয়ে যাবে, একটা ভালো প্রিপারেশন নিবা, কনফিডেন্স তোমার ভিতরে গ্রো হবে, তখন তোমার অবশ্যম্ভাবী হয়ে যাবে, স্বপ্নটা তোমার হাতে চলে আসবে, তুমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো এই জন্য বারবার বলছি তোমরা এখন থেকে একটু ভালো করে সিরিয়াস হও, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সিরিয়াস হও। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সিরিয়াস হও। মনে রাখবা, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে জীবনে একবারই, ঠিক আছে? there is no second time, ঢাকা ইউনিভার্সিটিতে কোনো সেকেন্ড টাইম নাই, ঠিক আছে? সো তোমাকে এখন থেকেই প্রিপারেশনটা নিতে হবে, ঠিক আছে? সো আমি আগে বলেছি কিভাবে নিতে হবে, বা অন্য একটা ভিডিওতে বলবো, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সো এখানে না বলি। যাই হোক, যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা অবশ্যই আমার কোর্সে পড়তে হবে। দেখো, এখানে বলতেছে যে গেল, এখন আমরা এখানে পুরোটার অর্থ করি। বলছে ক্রিস্টোফার রিভ, তিনি কে? ক্রিস্টোফার রিভ একজন অভিনেতা, যিনি হচ্ছে চলচ্চিত্রটিতে সুপারম্যানের ভূমিকা পালন করেছিলেন। তিনি তার একটা বক্তৃতায় বলেছিলেন, ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন 1996 সালে ডেমোক্রেটিক ন্যাশনাল সম্মেলনে তার দেওয়া একটা বক্তৃতায় তিনি বলেছিলেন যে আমাদের অনেক স্বপ্ন প্রথমে অসম্ভব মনে হয়, তারপর সেগুলোকে সম্ভাব্য মনে হয়, এবং যখন আমরা আমাদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলি তখন সেটা অনিবার্য হয়ে পড়ে, অবশ্যম্ভাবী হয়ে পড়ে, আমাদের হাতে এসে ধরা দেয়, আমাদের কাছে এসে ধরা দেয়। দেখো, উইলটা এখানে কি বলতো? উইল তোমরা সবাই জানো এটা মডাল ভার্ব, রাইট? কিন্তু উইলটা কিন্তু এখানে কি হচ্ছে? নাউন। উইলটাকে এখানে নাউন, উইল এখানে অর্থ হচ্ছে ইচ্ছা শক্তি। হ্যাঁ, ইচ্ছা শক্তি। আর্টিকেল ডিটারমিনারের পরে একটা মাত্র অর্থ থাকলে সেটা নাউন হয়। দেখো, তোমাদেরকে একটা বাক্য বলি, দেখো তো এই বাক্যটার অর্থ কেউ পারো কিনা, এবং এখানে কোন পার্টস অফ স্পিচ তোমরা পারো কিনা একটু দেখি। দেখো, উইল এটা হচ্ছে বড় হাতের অক্ষর, উইল বলো তো এটা কি হবে? এইখানে ডাব্লুটা বড় হাতের অক্ষরে হবে একটু, এই যে। তাহলে দেখো এখানে কি হয়েছে, এই ডাব্লুটা বড় হাতের অক্ষর, এটাও বড় হাতের অক্ষর, ক্যাপিটাল এটা কি, এটা ছোট হাতের, এটা বড় হাতের, এটাও ছোট হাতের। তাহলে কোনটা কোন পার্টস অফ স্পিচ এবং এটার অর্থ কি পারবা? সবই কিন্তু উইল। দেখো, উইল। দেখো, এখানে এই যে উইলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার মডাল ভার্ব। কি? ওই যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড আছে না, এই উইল হচ্ছে মডাল ভার্ব। আর এখানে যে উইলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একজন ব্যক্তির নাম, উইল। হ্যাঁ, উইল হচ্ছে একটা ব্যক্তির নাম। তোমরা হচ্ছে যারা স্ট্রেঞ্জার থিংস এই সিরিজটা দেখেছো, ওইখানে 3জন ফ্রেন্ড থাকে, উইল নামক একজন ফ্রেন্ড, ও হচ্ছে মিসিং হয়ে যায়, হারিয়ে যায়, ঠিক আছে? তো ওই উইল ঠিক আছে, একটা ব্যক্তির নাম। তাহলে উইল কি? উইল এটা, এই উইলটা এখানে হচ্ছে মেইন ভার্ব, উইলটা এখানে কি? মেইন ভার্ব। এখানে উইলটা হচ্ছে মেইন ভার্ব, এখানে দান করা অর্থে। হ্যাঁ, উইল কি হচ্ছে তোমার দান করবে, উইল কি দান করবে, উইলস। এই যে উইলটা, এটা হচ্ছে ব্যক্তির নাম, উইলস মানে উইলের। উইল কি? উইল মানে এখানে ইচ্ছাপত্র, ইচ্ছা। উইল মানে এটা, এই উইলটাও কিন্তু এখানে নাউন। হ্যাঁ, এই উইলটা হচ্ছে এখানে কিন্তু
নাউন। এই উইলটা হচ্ছে এখানে উইল মানে ইচ্ছাপত্র। ইচ্ছাপত্র মানে হচ্ছে একটা আইনি একটা দলিল, যেখানে একজন ব্যক্তি মারা গেলে তার উইল বা তার ওই যে মানে তার সম্পত্তিগুলো কার আন্ডারে রেখে যাবে সেটা লেখা থাকে বা লিপিবদ্ধ থাকে। যাই হোক, তাহলে এখানে অর্থ হবে উইল কি? উইলের ইচ্ছাপত্র বা উইল দান করবে। বুঝতে পারছো? পুরো একটা অর্থ, দেখো ওয়ার্ড প্লে বলা হয় এগুলোকে। তো যাই হোক, তাহলে এখানে দেখো এই যে দেখো এখানে নাউন তাহলে কয়টা বলো তো? এই যে এই উইলটা কিন্তু এখানে নাউন, দেখছো? কারণ এই উইলটা এখানে একজন ব্যক্তির নাম, দেখলে বোঝা যাচ্ছে যে উইলটা ক্যাপিটাল লেটারে, ডাব্লুটা ক্যাপিটাল লেটারে। হ্যাঁ, কোন শব্দের কোন বাক্যের মাঝখানে কোন নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হয় বলো? প্রপার নাউনের রাইট, প্রপার নাউনের প্রথম হাতের অক্ষর ক্যাপিটাল লেটার হয় বাক্যের মাঝখানে। উইলটা তাহলে এখানে প্রপার নাউন। আচ্ছা, এটা এই উইলটাও এখানে প্রপার নাউন, আর এই উইলটা তো ভার্ব, এই উইলটা তো হচ্ছে একটা নাউন। আর এইখানে তুমি বলতে পারো ভাই এই যে উইলটা এটাও তো ক্যাপিটাল লেটার, তাহলে এটা কি এটাও কি নাউন? না, এটা তো হচ্ছে মডাল ভার্ব। তো একটা বাক্যের প্রথম শব্দের প্রথম বর্ণ সবসময় ক্যাপিটাল লেটার হয়, এটা হচ্ছে পাংচুয়েশনের নিয়ম। তো যাই হোক, আমরা ওইদিকে না যাই, আমরা হচ্ছে একটু সামনের দিকে যাই। দেখো এরপরে কি বলতেছে যে দিস হ্যাজ হ্যাপেন, এটা ঘটেছে ইন নিশাতস লাইফ, নিশাতের জীবনে টু, এটা নিশাতের জীবনেও ঘটেছে। হ্যাঁ, দিস হ্যাজ হ্যাপেন্ড, এটা ঘটেছে ইন নিশাতস লাইফ টু, এটা নিশাতের জীবনেও ঘটেছে। ও এই টুটা হচ্ছে ও এর মতো অর্থ দেয়, এটা নিশাতের জীবনেও ঘটেছে। আচ্ছা, যদিও এটা কিন্তু তোমার কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মার্কার, তার মানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখো যদিও শি হ্যাড, তার ছিল লং একটা দীর্ঘ, চেরিশ, এটা চেরিশ শব্দের অর্থ CHERIS, চেরিশ শব্দের অর্থ হচ্ছে লালন করা। হ্যাঁ, লালন করা। আর চেরিশড এটা হচ্ছে কিন্তু তোমার এখানে অ্যাডজেক্টিভ, ইডি যুক্ত যখন হবে তখন এটা অ্যাডজেক্টিভ। চেরিশড ড্রিম মানে এটা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, লালিত স্বপ্ন। চেরিশ মানে লালন করা। I cherish a dream of being a student of Dhaka University, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হওয়ার স্বপ্নকে লালন করে, চেরিশ করে। ওকে, চেরিশ ড্রিম মানে লালিত স্বপ্ন। যদিও তার ছিল একটা দীর্ঘ লালিত স্বপ্ন, টু বি হওয়া, আ মাউন্টেনিয়ার মানে পর্বতারোহী। হ্যাঁ, পর্বতারোহী মানে পর্বতে আরোহণ করে। যে বলছে যদিও তার পর্বতারোহী হওয়ার একটা দীর্ঘ স্বপ্ন ছিল, ইট ওয়াজ নট এটা ছিল না আনটিল অর্থ এখানে পূর্বে ধরো, তাহলে বিষয়টা তোমাদের ধরতে সহজ হবে। ইট ওয়াজ নট আনটিল 2003, এটা 2003 সালের পূর্বে ছিল না, দ্যাট যে she could তিনি পেরেছিলেন, ক্লাইম শব্দের অর্থ কি? আরোহণ করা। তিনি আরোহণ করতে পেরেছিলেন দ্য 967 ফিট হাই কিউক্রাডং, 967 ফিট হাই কিউক্রাডং। কিউক্রাডং কি? বাংলাদেশের হ্যাঁ সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, তাই না? তাহলে তোমার এখানে বলতেছে যে 2003 সালের আগে নয় যে তিনি হাই শব্দের অর্থ উঁচু, তিনি 967 ফুট উঁচু কেওক্রাডাং আরোহণ করতে পেরেছিলেন। অর্থাৎ তিনি 2003 সালের পরে বা 2003 সালে এই যে হচ্ছে 967 ফুট উঁচু কেওক্রাডাং পাহাড় বা পর্বত শৃঙ্গ আরোহণ করতে পেরেছিলেন, এর আগে পারেন নাই আর কি। ঠিক আছে, ধরো আমি এরকম আরেকটা বাক্য লিখতে পারি, বললাম ইট ওয়াজ not until midnight, এটা মধ্যরাতের পূর্ব ছিল না, that day he came home, তিনি বাসায় এসেছিলেন। তিনি বাসায় এসেছিলেন। দেখো তার মানে তিনি মধ্যরাতে বাসায় এসেছিলেন, মধ্যরাতের আগে আসেন নাই। ইট ওয়াজ নট আনটিল মিডনাইট, এটা মধ্যরাতের পূর্বে বা আগে ছিল না যে তিনি বাসায় এসেছিলেন। ওকে, তার মানে তিনি মধ্যরাতের পরে বা মধ্যরাতেই বাসায় এসেছিলেন। এখানে এরকমটাই হয়েছে। দেখো আমরা পরে পুরোটার অর্থ করতে পারি যে যদিও তার পর্বতারোহী হওয়ার একটা দীর্ঘ লালিত স্বপ্ন ছিল, এটা 2003 সালের পূর্বে নয় যে তিনি 967 ফিট উঁচু কেওক্রাডাং পাহাড় আরোহণ করতে পেরেছিলেন। আচ্ছা, দ্য ক্লাইম্বিং ইভেন্ট, আরোহণের এই যে ইভেন্ট শব্দের একদম শেষ একটা মিনিং আছে। ইভেন্ট শব্দের অর্থ ঘটনা, শেষ মিনিং হচ্ছে তোমার
খেলা, হ্যাঁ স্পোর্ট, দ্য ক্লাইম প্রতিযোগিতামূলক স্পোর্ট আর কি, খেলা। দ্য ক্লাইম্বিং ইভেন্ট, এই যে তোমার আরোহণ করার যে খেলাটা, ওয়াজ অর্গানাইজ, হ্যাঁ ওই যে ওয়াজ হচ্ছে কিন্তু এখানে বি ভার্ব, আর অর্গানাইজ এটা কি ভার্বের 3 নং ফর্ম, তাহলে এটা কিন্তু প্যাসিভ আছে। অর্গানাইজ শব্দের অর্থ কি? অর্গানাইজ। অর্গানাইজ শব্দের অর্থ হচ্ছে তোমার আয়োজন করা। বলতেছে দ্য ক্লাইম্বিং ইভেন্ট ওয়াজ অর্গানাইজড, দ্য ক্লাইম্বিং ইভেন্ট ওয়াজ অর্গানাইজড, হ্যাঁ এই যে তোমার ইভেন্টটা, এই যে ক্লাইম্বিং এর যে ইভেন্টটা বা খেলাটা ওয়াজ অর্গানাইজ, আয়োজন করা হয়েছিল, হ্যাঁ 29 মে, মের 29 তারিখ 2003 সালে, 2003 সালের 29শে মে আয়োজন করা হয়েছিল। টু সেলিব্রেট, সেলিব্রেট শব্দের অর্থ হচ্ছে উদযাপন করা, টু সেলিব্রেট উদযাপন করতে, দ্য 50th অ্যানিভার্সারি মানে 50তম অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি শব্দের অর্থ হচ্ছে বার্ষিকী, মানে 1 বছর পূর্ণতা। এখানে যদি 50th হচ্ছে তোমার অ্যানিভার্সারির কথা বলা হয়েছে, তার মানে হচ্ছে 50তম বার্ষিকী, 50তম বার্ষিকী, হ্যাঁ কিসের 50তম বার্ষিকী উদযাপন করতে? অফ এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগেইস কনকোয়েস্ট, কনকোয়েস্ট এটা নাউন, এটা অর্থ হচ্ছে বিজয় বা জয়, অফ মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট বিজয়ের, হ্যাঁ মানে এডমান্ড হিলারি এবং তেনজিং নরগেই দুইজন ব্যক্তি যারা হচ্ছে তোমার মাউন্ট এভারেস্ট কি জয় করেছিলেন। তো এই দুইজন ব্যক্তির হচ্ছে তোমার মাউন্ট এভারেস্ট জয়ের 50তম বছরে, 50তম বছরটাকে উদযাপন করতে, হ্যাঁ 2003 সালের 29শে মে একটা ইভেন্ট, একটা আরোহণ করার একটা ইভেন্ট আয়োজন করা হয়েছিল, ঠিক আছে এই আর কি। দেখো পুরোটা অর্থ করি যে তোমার আরোহণ করার যে খেলাটা বা ইভেন্টটা 2003 সালের 29শে মে আয়োজন করা হয়েছিল এডমান্ড হিলারি এবং তেনজিং নরগের মাউন্ট এভারেস্ট এডমান্ড হিলারি এবং তেনজিং নরগের মাউন্ট এভারেস্ট বিজয়ের 50তম বার্ষিকী উদযাপন করতে। ওকে আচ্ছা, এবার বলতেছে নিশাদ হ্যাড ওয়াক হেঁটেছিলেন দ্য স্ট্রিট, মানে কি পথ, নিশাদ হেঁটেছিলেন পথ অফ ঢাকার। নিশাদ হ্যাড ওয়াক দ্য স্ট্রিট, নিশাদ হচ্ছে ঢাকার স্ট্রিট যেগুলো আছে, রাস্তা যেগুলো আছে, এই পথগুলোতে হেঁটেছিলেন উইথ নিয়ে, কি নিয়ে? 15 কেজি ব্যাকপ্যাক মানে হচ্ছে পিট ব্যাগ। তোমরা যে স্কুলে যে ব্যাগটা নিয়ে যাও এটা কি স্কুল ব্যাগ অথবা ব্যাকপ্যাক, হ্যাঁ এটাকে ব্যাকপ্যাক বলা হয়। এটার একদম কারেক্ট মিনিং হচ্ছে, কারেক্ট ওয়ার্ড হচ্ছে ব্যাকপ্যাক। এটা হচ্ছে 15 কেজির একটা পিট ব্যাকপ্যাক নিয়ে ঢাকার রাস্তাগুলোতে হেঁটেছিলেন ফর 3 consecutive শব্দের অর্থ হচ্ছে ধারাবাহিক, হ্যাঁ ধারাবাহিক 3 consecutive days মানে ধারাবাহিক 3 দিন হেঁটেছিলেন। টু মেক হার বডি, তার মেক রেডি, মেক সামথিং রেডি মানে হচ্ছে প্রস্তুত করা, যে মেক সামথিং রেডি, টু মেক হার বডি তার বডিকে রেডি প্রস্তুত করতে, ফর দ্য ক্লাইম আরোহণের জন্য। ক্লাইমটা কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ আর্টিকেলের পরে এখানে একটাই ওয়ার্ড আছে ক্লাইম, নাউন ডিটারমিনার আর কি। তো বিফোর পূর্বে, দ্য রিয়েল মানে প্রকৃত, এক্সপিডিশন শব্দের অর্থ হচ্ছে অভিযান, এক্সপিডিশন শব্দের অর্থ কি? অভিযান, প্রকৃত অভিযানের পূর্বে, মনে করো তিনি পাহাড়ে আরোহণ করবেন, অভিযানে যাবেন, তো অভিযানের পূর্বে তার বডিকে আরোহণের জন্য প্রস্তুত করতে তিনি হচ্ছেন ধারাবাহিক 3 দিন 15 কেজি পিট ব্যাগ নিয়ে ঢাকার রাস্তাগুলোতে হেঁটেছিলেন। এই জিনিসটা এখানে বোঝাতে চেয়েছে। তাহলে এখানে কি বললো আমরা একটু দেখি। আর একবার অর্থ তো করেই ফেলেছি, তাই না? আচ্ছা, একবার অর্থ যেহেতু করেছি নিজেরা এবার বুঝে নিও। আচ্ছা, এবার হচ্ছে ফ্যাক্টরস, মানে ফ্যাক্টর শব্দ একটা হচ্ছে বিষয়, কারণ, হ্যাঁ ফ্যাক্টরস মানে কারণগুলো, লাইক যেমন চ্যান্স শব্দের অর্থ আমরা জানি সম্ভাবনা, এখানে চ্যান্স শব্দের অর্থ ভাগ্য অর্থ হবে। ফ্যাক্টরস কারণগুলো, লাইক চ্যান্স ভাগ্য, হ্যাঁ ডেডিকেশন এন্ড ক্রিয়েটিং অপরচুনিটি, ক্রিয়েট অপরচুনিটি শব্দের অর্থ হচ্ছে সুযোগ তৈরি করা, হ্যাঁ আর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, ফর জন্য, অ্যানিয়ন্স কারো সাকসেস মানে সফলতা। বলতেছে এই যে কারণগুলো, যেমন ভাগ্য, ডেডিকেশন, হ্যাঁ সুযোগ তৈরি করে নেওয়া, এগুলো হচ্ছে কারো সফলতার জন্য কি গুরুত্বপূর্ণ, তাই না? আর হচ্ছে সফল হতে গেলে অনেক সময় ভাগ্যেরও অনেক বেশি, অনেক কঠোর পরিশ্রম করলে দেখা যায় যে ভাগ্যে না থাকার কারণে অনেক সময় হয় না। ডেডিকেশন লাগে, কোনো একটা জিনিস তুমি পেতে চাও, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতে তোমাকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, ডেডিকেশন দেখাতে হবে, তাই না? তারপরে তুমি পাবা। তারপর হচ্ছে ক্রিয়েটিং অপরচুনিটিস, যারা সফল হতে চায়, সফল ব্যক্তি, তারা তার সুযোগের অপেক্ষায় থাকে না, তারা নিজেরাই সুযোগ তৈরি করে নেয়।
যে কোনো অবস্থায় তারা নিজেরাই সুযোগ তৈরি করে নেয়। তো এখানে বলতেছে যে তোমার কি বলতেছে দেখো তো, বলতেছে এই যে ভাগ্য, ডেডিকেশন, হ্যাঁ, সুযোগ সুবিধা তৈরি করার এই যে কারণগুলো যে কারোর সফলতার জন্য গুরুত্বপূর্ণ। আসলে এটা গুরুত্বপূর্ণ, বাট কিন্তু স্পোর্টস পারসন, একজন খেলোয়াড়, একজন ক্রীড়াবিদ, একজন খেলোয়াড়ের শুড অলসো মানে আরো হ্যাভ থাকা উচিত, শুড হ্যাভ মানে থাকা উচিত, হ্যাভটা এখানে মেইন ভার্ব, শুডটা হচ্ছে এখানে মডেল ভার্ব। দেখো একজন খেলোয়াড়ের শুড অলসো হ্যাভ আরো থাকা উচিত ডিসিপ্লিন, কি থাকা উচিত, ডিসিপ্লিন থাকা উচিত, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা থাকা উচিত, নিয়ম মেনে চলা, শৃঙ্খল থাকার যে ব্যাপারটা, ঠিক আছে কিনা, এটা থাকা উচিত। পারসিভিয়ারেন্স মানে অধ্যবসায়, হ্যাঁ, সামনে যতই বাধা আসুক না কেন, যতবারই ব্যর্থতা আসুক না কেন, এগিয়ে যাওয়ার যে মন মানসিকতা, হ্যাঁ, পারসিভিয়ারেন্স, এই জিনিসটা থাকা উচিত টু সাকসিড, সফল হতে এই জিনিসগুলো থাকা উচিত। দেখো সাকসিড এটা হচ্ছে একটা ভার্ব, সাকসিড মানে কি সফল হয়, ইটস আ ভার্ব। সাকসিড এটা হচ্ছে একটা ভার্ব, সফল হওয়া। আই ডোন্ট নো হাউ টু সাকসিড ইন ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, আমি জানি না কিভাবে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে সাকসেসফুল হতে হয়, হ্যাঁ, সফল হতে হয়। আর সাকসেসফুল যেটা SUCCESS, সাকসেস এটা হচ্ছে সফলতা, এটা নাউন, হ্যাঁ, সফলতা, হ্যাঁ, সফলতা। আচ্ছা, আর সাকসেস এটার সাথে একটা FUL যুক্ত করে দাও, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, সাকসেসফুল, সফল, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটার অর্থটা একবারে করে ফেলি। দেখো কি বলতেছে এখানে, বলতেছে কিন্তু এই যেখান থেকে অর্থ করতেছে, কিন্তু একজন খেলোয়াড়ের নিয়ম, শৃঙ্খলা এবং অধ্যবসায়, সফল হতে অধ্যবসায় অবশ্যই থাকা উচিত। আমরা একবারে প্রথম থেকে অর্থ করি যে কারণগুলো যেমন ভাগ্য, ডেডিকেশন, সুযোগ তৈরি করার ব্যাপারগুলো কার্যকর সফলতার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু একজন খেলোয়াড়ের সফল হতে ডিসিপ্লিন এবং পারসিভিয়ারেন্স মানে অধ্যবসায় থাকা উচিত। এ বলছে ইনস্টিটিউশনাল মানে হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক, অ্যান্ড প্রফেশনাল মানে কি, প্রফেশনাল মানে কি পেশাগত, প্রাতিষ্ঠানিক এবং পেশাগত ট্রেনিংস মানে প্রশিক্ষণ, হ্যাঁ, প্রাতিষ্ঠানিক এবং পেশাগত ট্রেনিং আর অলসো নেসেসারি, আরো প্রয়োজন। কি বলতেছে, তুমি যদি সফল হতে চাও, যে মানে ক্রীড়াবিদ হিসেবে সফল হতে চাও, তাহলে তোমার প্রাতিষ্ঠানিক তোমার প্রশিক্ষণ লাগবে, তোমার কোনো একটা সংগঠন, কোনো একটা প্রতিষ্ঠানে তোমাকে ভর্তি হয়ে প্রশিক্ষণ নিতে হবে, হ্যাঁ, তার হচ্ছে পেশাগত তোমার কি লাগবে বলো তো, প্রশিক্ষণ, তোমার বিভিন্ন প্রশিক্ষণের প্রয়োজন হবে আর কি। যাই হোক, আমরা সামনেটাতে যাচ্ছি। এবার বলতেছে যে নিশাদ তিনি জয়েন করেছিলেন, যুক্ত হয়েছিলেন বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। এই যে দেখছো, তিনি কিন্তু একটা ক্লাবে যুক্ত হয়ে গেছেন, এই যে BMTC, এটা একটা ক্লাবের নাম, বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। তিনি এই যে BMTC এটাতে জয়েন করেছিলেন ইন 2006 সালে, অ্যান্ড তিনি কমপ্লিট করেছিলেন বেসিক ট্রেনিং, একটা প্রশিক্ষণ, একটা মৌলিক একটা প্রশিক্ষণ তিনি কমপ্লিট করেছিলেন, ট্রেনিং কোর্স, তিনি একটা মৌলিক ট্রেনিং কোর্স তিনি কি করেছিলেন বলতো, কমপ্লিট করেছিলেন এট হিমালয় মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দার্জিলিং। এই যে দার্জিলিং, ইন্ডিয়ার দার্জিলিং আছে না, দার্জিলিং, এই দার্জিলিং এর একটা প্রতিষ্ঠান নাম হচ্ছে হিমালয় মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে তিনি 2007 সালে কি করেছিলেন বলতো, একটা মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছিলেন। তাহলে একবার অর্থ করি, 2006 সালে নিশাদ BMTC-তে কি করেছিলেন, জয়েন করেছিলেন, এবং ইন্ডিয়ায় 2007 সালে দার্জিলিং অবস্থিত, ইন্ডিয়ার দার্জিলিং অবস্থিত 2007 সালে হিমালয় মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে তিনি কি করেছিলেন, একটা মৌলিক প্রশিক্ষণ কোর্স কমপ্লিট করেছিলেন। আচ্ছা, এবার বলতেছে যে তারপরে এই যে তোমার কোর্সটা কমপ্লিট করার পরে এই যে স্কেল শব্দের অর্থ আরোহণ করে, তিনি আরোহণ করেছিলেন ফিক্স। হ্যাঁ, ফিক্স মানে কি, ফিক্স মানে হচ্ছে
চূড়া, পিকস মানে কি চূড়া, সামিট। তিনি চূড়াগুলোতে কি করেছে, আরোহণ করেছিলেন ইন দ্য হিমালয় রেঞ্জ। হিমালয় রেঞ্জ মানে হিমালয় পর্বতমালা। পর্বতমালা মানে হচ্ছে যেখানে অনেকগুলো পর্বত পরপর রয়েছে, পর্বত বা পাহাড় পরপর রয়েছে, হ্যাঁ, রেঞ্জ। তাহলে হিমালয় পর্বতমালা মানে হচ্ছে পরপর অনেকগুলো পর্বত রয়েছে। তো বলছে আফটার দ্যাট, তারপরে সে স্কেল তিনি আরোহণ করেছিলেন পিকস চূড়াগুলোতে, তিনি চূড়াগুলোতে আরোহণ করেছিলেন ইন দ্য হিমালয় রেঞ্জ। হিমালয় পর্বতমালার চূড়াগুলোতে তিনি আরোহণ করেছিলেন ওয়ান আফটার অ্যানাদার, মানে একটার পর একটা, একটা আফটার পরে অ্যানাদার আরেকটা, মানে একটার পর আরেকটা তো তিনি আরোহণ করেছিলেন। জয়েনিং, এই যে জয়েন করে, সেভারাল কতে কিছু, টিম মানে দল, ফ্রম বাংলাদেশ থেকে। বলছে বাংলাদেশ থেকে কিছু দলের সাথে যুক্ত হয়ে তিনি একটার পরে একটা হিমালয় পর্বতমালার চূড়াগুলোতে আরোহণ করেছিলেন তারপরে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি আছে দেখি। এটা তো তোমরা বুঝতে পেরেছো আশা করি, যদি না বুঝতে পারো অবশ্যই জানাবা, ঠিক আছে। দেখো এরপর বলতেছে যে টুডে উই হ্যাভ আ মাউন্টেন পিক। বলছে টুডে, আজকে উই হ্যাভ, আমাদের রয়েছে, আ মাউন্টেন একটা পাহাড়, পিক মানে কি চূড়া। বলতেছে আমাদের আজকে রয়েছে একটা পাহাড়ের চূড়া ইন দ্য হিমালয় যে পর্বতমালা, এই পর্বতমালার ভিতরে আমাদের বাংলাদেশের একটা মাউন্টেন বা বাংলাদেশের নামে একটা কি রয়েছে বলতো, পাহাড় বা পর্বত চূড়া রয়েছে। এটার নাম হচ্ছে কি, দ্য নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক, নেপাল বাংলাদেশ বন্ধুত্ব চূড়া। এই নামে হচ্ছে হিমালয় পর্বতমালায় আমাদের একটা পাহাড়ের চূড়া রয়েছে। যে সো এমনটা নামকরণ করা হয়েছে বিকজ, কারণ মাউন্টেনিয়ার্স মানে পর্বত আরোহীরা, ফ্রম দ্য দুইটা ফ্রেন্ডলি কান্ট্রি। এই যে ফ্রেন্ডলি, দেখছো ফ্রেন্ড মানে কিন্তু নাউন, এই নাউনের সাথে এলো যুক্ত হয়েছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে। নাউনের সাথে এলো যুক্ত হলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, রাইট। দ্য ফ্রেন্ডলি কান্ট্রিজ কি বলতেছে তাহলে, বলতেছে কারণ দুইটা বন্ধুত্বপূর্ণ দেশ থেকে পর্বত আরোহীরা, মানে দুইটা বন্ধুত্বপূর্ণ দেশ, বাংলাদেশ নেপাল দুইটা বন্ধুত্বপূর্ণ দেশ। তো এই বন্ধুত্বপূর্ণ দেশের যে পর্বত আরোহীরা রয়েছে তারা জয়েন্টলি মানে যৌথভাবে, অ্যাডভার্ব যেহেতু ভার্বকে মডিফাই করেছে, যৌথভাবে ক্লাইম্বড আরোহণ করেছিলেন এটা বলতে এই যে তোমার হিমালয় পর্বতমালা আরোহণ করেছিলেন, হিমালয় বা এই হিমালয় পর্বতমালাটা আরোহণ করেছিলেন ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য। যেহেতু প্রথমবারের জন্য এই যে দুই দেশের পর্বত আরোহী যারা মাউন্টেনিয়ার্স, তারা হচ্ছে এই পর্বতমালা কি করে আরোহণ করেছিলেন, তাই তোমার একটা পিক বা একটা চূড়ার নাম দেওয়া হয়েছিল দ্য নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক। ওকে, তাহলে আমরা একবার অর্থ করি যে আজকে আমাদের হিমালয়ে রয়েছে একটা পর্বত চূড়া, দ্য নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক নামে একটা পর্বতমালা রয়েছে, এমনটা নামকরণ করা হয়েছে কারণ দুইটা বন্ধুত্বপূর্ণ দেশের পর্বত আরোহীরা প্রথমবারের জন্য এটা কি করেছিলেন, আরোহণ করেছিলেন। নিশাতের দল, নিশাতের যে টিমের সাথে তিনি কি করেছিলেন বলতো, এই যে পাহাড়ে আরোহণ করেছিলেন, পর্বতে আরোহণ করেছিলেন, এই নিশাতের টিম ওয়াজ লেড বাই, যে লিড মানে কি, লিড মানে নেতৃত্ব দেওয়া। সো লিড ভার্বের 2 এবং 3 ফর্ম হচ্ছে লেড। তাহলে এখানে যে লেড, এটা হচ্ছে ভার্বের 3 নং ফর্ম, যেহেতু এর আগে বি ভার্ব আছে, বি ভার্ব প্লাস V3, এটা হচ্ছে প্যাসিভে আছে। তাহলে নিশাতের টিম ওয়াজ লেড, নিশাতের টিমকে নেতৃত্ব দেওয়া হয়েছিল, নিশাতের টিমকে লিড দেওয়া হয়েছিল বাই এম এ মোহিত কর্তৃক। এম এ মোহিতকে দেখো, হু হ্যাজ বিন, যিনি ছিলেন, অন টপ উপরে, অফ এভারেস্ট, যিনি এভারেস্টের উপরে ছিলেন। বলছে নিশাতের টিমকে মিস্টার মোহিত কর্তৃক নেতৃত্ব দেওয়া হয়েছিল। যিনি বলতে যে মিস্টার মোহিত হ্যাজ বিন অন টপ এভারেস্টের উপরে গিয়েছিলেন, হ্যাঁ। এবং কোয়াইট মানে বেশ, আ ফিউ মানে কিছু, আদার অন্যান্য, পিক্স মানে চূড়া, হ্যাঁ, হায়ার যেগুলো উঁচু, দেন থেকে 8,000 মিটার্স 8,000 মিটারের থেকেও উঁচু অন্যান্য বেশ কিছু পাহাড়ের চূড়ার উপরে যিনি ছিলেন বা গিয়েছিলেন, ঠিক আছে। তার মানে মিস্টার মোহিত তিনি এভারেস্টের চূড়াতেও গিয়েছিলেন, আবার 8,000 মিটারের থেকেও উঁচু কিছু কিছু পাহাড়ের চূড়াতেও তিনি কি করেছিলেন, গিয়েছিলেন। ওকে, তাহলে আমরা একবার অর্থ করে, নিশাতের টিমটা মিস্টার মোহিত কর্তৃক
লিড দেওয়া হয়েছিল, নেতৃত্ব দেওয়া হয়েছিল যিনি হচ্ছে এভারেস্ট এবং ৮,০০০ মিটারের থেকেও উঁচু বেশ কিছু পাহাড়ের চূড়াতে ছিলেন বা গিয়েছিলেন। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আমরা পরেরটাতে যাচ্ছি, দেখো। আচ্ছা, আমরা এবার কি এখানে যাব, কি বলতেছে যে ইন বাংলাদেশে মাউন্টেনিয়ারিং মানে পর্বতারোহণ, পাহাড়ে আরোহণ করার এই ব্যাপারটা ইজ আ নিউ স্পোর্ট। এটা হচ্ছে একটা নতুন একটা গেম, এটা খেলা, হ্যাঁ, স্পোর্ট অ্যাক্টিভিটি। এটা হচ্ছে একটা ক্রীড়া কার্যক্রম বাংলাদেশে। এবং উই আর ইয়েট টু, দেখো ইয়েট টু মানে কি, ইয়েট টু ডু সামথিং। ইয়েট টু ডু সামথিং শব্দের অর্থ হচ্ছে তোমার কোনো কিছু করা, এখনো কোনো কিছু করা হয়নি, এরকম অর্থ দেয়। আমি বললাম আম ইয়েট টু ফিনিশ মাই হোমওয়ার্ক, মানে আমার এখনো হোমওয়ার্ক ফিনিশ করা হয়নি বা ফিনিশ করা বাকি। আমি বললাম আম ইয়েট টু গেট ম্যারিড, আমি এখনো বিয়ে করা বাকি, ঠিক আছে কিনা। আমি বললাম হি ইজ yet to go to কক্সবাজার, তার এখনো কক্সবাজার যাওয়া বাকি, ঠিক আছে, বা তার এখনো কক্সবাজার যাওয়া হয়নি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোনো কিছু হয়নি এরকম অর্থ দেয়। তাহলে আমরা একবার অর্থ করি যে এবং উই আর ইয়েট টু ডেভেলপ মানে বিকাশ করা, উন্নতি করা। বলছে আমাদের এখনো বিকাশ করা হয়নি এক কালচার, একটা সংস্কৃতি। বলছে আমাদের এখনো এমন একটা সংস্কৃতি ডেভেলপ করা হয়নি যেটা বলতে যে সংস্কৃতিটা উইল ইনকারেজ এটা ভার্ব, অনুপ্রাণিত করা, উৎসাহ দেওয়া, তাই না। যে সংস্কৃতিটা উৎসাহ দিবে ওম্যান্স, একজন মহিলার, একজন নারীর মাউন্টেনিয়ারিং অ্যাক্টিভিটিস, একজন নারীর পাহাড়ে আরোহণ কার্যক্রমকে ইনকারেজ করবে, উৎসাহ দিবে, অনুপ্রেরণা যোগাবে। বলতেছে যে আমাদের বলছে আমরা এখনো এমন সংস্কৃতি বিকাশ করতে পারিনি যেটা আমাদের নারীদের পর্বতারোহণ কার্যক্রমকে উৎসাহ প্রদান করে। অর্থাৎ আমাদের দেশে এমন কোনো কালচার এখনো নেই যে কালচারটাতে নারীরা পাহাড়ে যাবে, পাহাড়ে আরোহণ করবে, রেকর্ড করবে, হ্যাঁ, এরকম হচ্ছে তোমার কিছু কার্যক্রম করবে, এরকম কালচার এখন আমাদের দেশে আমরা ডেভেলপ করতে পারি নাই। ওকে, তাহলে এখানে আমরা একবার অর্থ করি। বলছে বাংলাদেশে মানে পর্বতারোহণ হচ্ছে একটা হচ্ছে কি ক্রীড়া কার্যক্রম, এবং আমরা এখনো এমন একটা সংস্কৃতি গড়ে তুলতে পারিনি, বিকাশ করতে পারিনি যেটা নারীদের পর্বতারোহণের কার্যক্রমকে কি করবে বলতো, কি করবে, এনকারেজ করবে, তাই না। এবার নিশাদ নিয়েছিল দ্য চ্যালেঞ্জ, নিশাদ চ্যালেঞ্জটা নিয়েছিল, এই যে চ্যালেঞ্জটা নিয়েছিল, অ্যান্ড শি ওয়াজ সাপোর্টেড, প্যাসিভ আছে বিভার প্লাস ভিতরি, সাপোর্ট শব্দটা তো সমর্থন করা, সাহায্য করা, তাহলে শি ওয়াজ সাপোর্টেড, তাকে সাহায্য করা হয়েছিল, প্যাসিভ বিভার প্লাস ভিতরি। নিশাদ চ্যালেঞ্জটা নিয়েছিল, অ্যান্ড শি ওয়াজ সাপোর্টেড, তাকে সমর্থন যোগানো হয়েছিল, তাকে সাহায্য করা হয়েছিল বাই হার প্যারেন্টস, তার পিতামাতা কর্তৃক। তাহলে হবে তার পিতামাতা দ্বারা তাকে সাহায্য করা হয়েছিল। দিস ইজ অ্যান এক্সপেন্সিভ স্পোর্ট, এই যে পর্বতারোহণ এটা হচ্ছে একটা এটা ব্যয়বহুল স্পোর্ট, মানে গেম, মানে অনেক টাকা পয়সা খরচ করতে হবে তোমাকে আর কি। বলছে দিস ইজ অ্যান এক্সপেন্সিভ স্পোর্ট, এটা হচ্ছে একটা ব্যয়বহুল একটা গেম, একটা খেলা। অ্যান্ড নিশাদ অ্যান্ড আদার মাউন্টেনিয়ার্স, বলছে নিশাদ এবং অন্যান্য পর্বতারোহীরা কুড নট হ্যাভ সাকসিডেড, সফল হতে পারতেন না, এই যে সাকসিড ভার্ব, সফল হতে পারতেন না, ইফ যদি সেভারাল অর্গানাইজেশন মানে কিছু প্রতিষ্ঠান ডিড নট হেল্প দেন, তাদেরকে সাহায্য না করতো, মানে নিশাদ এবং অন্যান্য পর্বতারোহীরা যে এই যে তোমার পর্বতে আরোহণ করেছিল, এটা তাদের পক্ষে সম্ভব ছিল না যদি না হচ্ছে তোমার কিছু প্রতিষ্ঠান, অর্গানাইজেশন, কিছু সংগঠন তাদেরকে সাহায্য না করতো, তাদেরকে স্পন্সর না করতো। তাহলে এখানে আমরা একবার অর্থটা করি। বলছে যে এটা হচ্ছে একটা দিস ইজ অ্যান এক্সপেন্সিভ, এটা হচ্ছে একটা ব্যয়বহুল গেম, এবং নিশাদ এবং অন্যান্য পর্বতারোহীরা সফল হতে পারতেন না যদি না কিছু অর্গানাইজেশন তাদেরকে সাহায্য না করতো। যাই হোক, আশা করি বুঝতে পারছো, পরেরটাতে যাচ্ছি। আচ্ছা, এখন আমাদের কিন্তু এটাই শেষ, আমাদের এইটাই পড়লে আমাদের শেষ হয়ে যাবে। দেখো বলছে নিশাদ ওয়াজ অ্যান অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর শব্দের অর্থ কি, রাষ্ট্রদূত, বাট এখানে অর্থ হবে শুভেচ্ছা দূত। নিশাদ ওয়াজ অ্যান অ্যাম্বাসেডর, নিশাদ ছিলেন একজন শুভেচ্ছা দূত অফ because I am a girl, is it because I am a girl, এইটার একটা শুভেচ্ছা দূত ছিলেন। এই যে because I am a girl, এটা কি একটা ক্যাম্পেইন, of
কিসের? প্ল্যান ইন্টারন্যাশনালস বাংলাদেশ চ্যাপ্টার। দেখো প্ল্যান ইন্টারন্যাশনাল এটা আন্তর্জাতিক একটা সংস্থা, হ্যাঁ, তো এটার বিভিন্ন দেশে তোমার শাখা রয়েছে। তো এখানে চ্যাপ্টার শব্দের অর্থ হচ্ছে শাখা, হ্যাঁ, তো বাংলাদেশে একটা শাখা রয়েছে। তো বাংলাদেশের যে তোমার শাখা রয়েছে প্ল্যান ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার বিকজ আই এম এ গার্ল এই ক্যাম্পেইনের একজন শুভেচ্ছা দূত তিনি ছিলেন। শুভেচ্ছা দূত তিনি, বিকজ আই এম এ গার্ল। প্ল্যান ইন্টারন্যাশনাল একটা হচ্ছে তোমার এই যে বিকজ আই এম এ গার্ল নামে একটা ক্যাম্পেইন বা প্রচারণা শুরু করেছিল, যেটার উদ্দেশ্য ছিল মেয়েদের শিক্ষা, তাদের নিরাপত্তা এবং সকল প্রকার অধিকার নিশ্চিত করা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্যাম্পেইন ছিল আর কি। তো বাংলাদেশের এই যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার এই ক্যাম্পেইন বিকজ আই এম এ গার্ল, এই ক্যাম্পেইন বা এই প্রচারণার একজন শুভেচ্ছা দূত ছিলেন নিশার মজুমদার। হ্যাঁ, কোথায় বলো তো, কোথায় শুভেচ্ছা দূত ছিলেন? ইন হার এক্সপিডিশন, তার অভিযানে। অভিযানটা কোথায়? টু মাউন্ট এভারেস্ট ইন 2012। 2012 সালে মাউন্ট এভারেস্টের অভিযানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার বিকজ আই এম এ গার্ল ক্যাম্পেইনের একজন শুভেচ্ছা দূত ছিলেন হচ্ছে তোমার কি ছিলেন বলতো? নিশাদ মজুমদার। দেখো নিশাদ মজুমদার হচ্ছে তোমার 2012 সালে মাউন্ট এভারেস্ট অভিযানে যায় আর কি, যে মাউন্ট এভারেস্ট জয় করবে। তো এই জয় করার এই অভিযানে তিনি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টার বাংলাদেশ শাখার বিকজ আই এম এ গার্ল এই ক্যাম্পেইনের একজন দূত হিসেবে তিনি গিয়েছিলেন, এটা প্রমাণ করতে যে মেয়েরা চাইলেই সবকিছু পারে। ঠিক আছে, এই এবার শি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন লিভ মানে কি ত্যাগ করা, রেখে যাওয়া। শি ওয়ান্টেড টু লিভ আ মেসেজ, তিনি একটা মেসেজ রেখে যেতে চেয়েছিলেন, একটা বার্তা। মেসেজ মানে কি? বার্তা। তিনি একটা বার্তা রেখে যেতে চেয়েছিলেন ফর অল পিপল, সকল মানুষের জন্য। বাংলাদেশের দ্যাট যে আ গার্ল একজন মেয়ে ক্যান পারে, ডু এনিথিং একজন মেয়ে, a girl can do anything একজন মেয়ে যে কোনো কিছু পারে, হ্যাঁ, a boy can do। তা বলতেছে কি a girl can do anything a boy can do, একজন বালক পারে, একজন বালক যা পারে এই সব কিছুই একজন মেয়ে পারে। and hence এই কারণে every girl প্রত্যেকটা মেয়ের should have, প্রত্যেকটা মেয়ের শুড হ্যাভ মানে থাকা উচিত, হ্যাভটা এখানে মেইন ভার্ব, সাপোর্ট মানে কি সাহায্য, প্রত্যেকটা মেয়ের থাকা উচিত সমর্থন ফ্রম হার প্যারেন্টস, তার পিতামাতাদের থেকে, অ্যান্ড সোসাইটি সমাজ থেকে, ইন এভরি চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি প্রত্যেকটা চ্যালেঞ্জিং কার্যক্রমে সমাজ এবং তার পিতামাতার পক্ষ থেকে সাপোর্ট এবং সাহায্য থাকা উচিত। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বলতেছে? তিনি বলতেছেন যে তিনি বাংলাদেশ সকল মানুষের জন্য একটা মেসেজ রেখে যেতে চেয়েছিলেন যে একজন বালক যা পারে একজন মেয়ে তার সবটুকুই, a girl can do anything a boy can do একজন। আচ্ছা এখানে একটা দ্যাট উজ্জ্ব আছে, হ্যাঁ, নর্মালি এটা হচ্ছে তোমার বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের একটা নিয়ম। এটা গার্ল সাবজেক্ট ক্যান ডু একটা ভার্ব, আবার এখানে আ বয় সাবজেক্ট ক্যান ডু একটা ভার্ব। তার মানে এখানে আলাদা সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানে আলাদা সাবজেক্ট আছে, ভার্ব আছে। তার মানে দুইটা ক্লজ, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। তো দুইটা ক্লজ যখন যুক্ত করবে তোমাকে অবশ্যই একটা ক্লজ মার্কার লাগবে। তো ক্লজ মার্কারটা এখানে উজ্জ্ব আছে। দুইটা ক্লজকে যুক্ত করলে একটা ক্লজ মার্কার লাগে, তিনটা ক্লজকে যুক্ত করতে গেলে দুইটা ক্লজ মার্কার লাগে। এটা তোমাদের অ্যাডমিশনের ক্লাসে আমি পড়িয়েছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে আসে। যাই হোক, তাহলে এখানে দ্যাট উজ্জ্ব আছে, হ্যাঁ, তাহলে আমরা ওই দ্যাটটা দিলে তোমার অর্থগুলো সহজ হবে। বলতেছে একজন গার্ল ক্যান ডু একজন মেয়ে পারে, এনিথিং যে কোনো কিছু করতে, দ্যাট যা বয় ক্যান ডু একজন ছেলে পারে, একজন ছেলে যা পারে একজন মেয়ে তা পারে। এবং এই কারণে প্রত্যেকটা মেয়েরই তার পিতামাতা এবং সমাজের পক্ষ থেকে প্রত্যেকটা চ্যালেঞ্জিং কার্যক্রমে সাপোর্ট, সমর্থন বা সাহায্য থাকা উচিত। তো এই হচ্ছে আমরা স্কেলিং আ মাউন্টেন যে পিক যে প্যাসেজটা আছে ইউনিট 7 লেসন 2, এটা কিন্তু আমরা শেষ করে ফেললাম। তো তোমাদের মনে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। ডিসকাশন গ্রুপে পেইড ব্যাচে আছো, ডিসকাশন গ্রুপে অবশ্যই জানাবা। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য। আর আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।